পুষ্পকে তার গাড়ি দিয়ে ইচ্ছে মতো ঘুরিয়েছে। এখন পুষ্পের কোনো রাগ নেই ইঝানের প্রতি, বরং ইঝান যদি গ্রামে আসে তাহলে সবচেয়ে বেশি পুষ্প খুশি হয়। দেখতে দেখতে পদ্মের পরীক্ষা শেষ হয়ে গেল, আর সে আবার ঢাকা শহরে দ্বিতীয়বারের মতো পা রাখবে। এই যেন এক অদ্ভুত অনুভূতি। প্রথমবার যেমন লেগেছিল এবারও ঠিক ওরকমই লাগছিল। পদ্ম তার ব্যথা গোছাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। পদ্মের হাসি থেকে পুষ্পের রাগ হলো ভীষণ। পদ্ম চলে যাবে দেখে সে মন খারাপ করে বসে আছে, আর এইদিকে পদ্ম হেসেই যাচ্ছে। এক প্রকার রাগ হয়ে পদ্ম পুষ্পের সাথে কথা বলছে না। রুবিনা খাতুনের মনটা খারাপ হয়ে গেছে, তার মেয়ে এতদিন ছিল আজ চলে যাবে। পদ্ম এবার গ্রাম থেকে আসার সময় কান্না করছে, যেটা থেকে ইঝান খুব বিরক্ত হয়েছে। এখন গাড়িতে বসে ক্রমাগত চোখের পানি ফেলছে। তোমার আসলে সমস্যা কি বলো তো? পদ্ম ইঝানের দিকে তাকালো। কোন সমস্যার কথা বলছেন? এই যে তুমি গ্রামে যাওয়ার সময় কাঁদো, আবার আসার সময় ঠিক একই কাজ করো, সেটাই জিজ্ঞাসা করছি। তোমার সমস্যা আসলে কোন জায়গায়? পদ্ম মুখ ফিরিয়ে নিল। সমস্যা মানে কি জানে না। গ্রাম থেকে চলে আসার পর যে তার কষ্ট হচ্ছে, সবসময় উল্টোপাল্টা কথা শুধু। কথা বলছো না কেন? কি বলবো আমি? যদি বলতেই না পারো তাহলে কাঁদবে না। মেয়ে মানুষ যে এত কাঁদতে পারে তোমাকে না দেখলে জানতামই না। যদি আর একবার কাঁদো তাহলে তোমাকে এখানেই রেখে আমি চলে যাব। পদ্ম কিছু বলল না, মাথাটা হেলিয়ে দিয়ে এলো ছিটে। চোখ জ্বলছে, একটু ঘুমালে ভালো হতো। পদ্ম ঘুমিয়ে গেল। অনেকক্ষণ পদ্মের পাশ থেকে কোনো সারা শব্দ আসছে না বলে ইজান পদ্মের দিকে তাকালো। পদ্ম ঘুমাচ্ছে দেখে ইজান মনে মনে বলল, সারাদিন কাঁদবে আর ঘুমাবে, এই তার কাজ। ইজান পদ্মকে নিয়ে শেখ ভিলায় আসলো। এখানে কিন্তু আজ থাকবেন না। হঠাৎ ইজানের মন চাচ্ছিল তার বাবা মার সাথে পদ্মর দেখা করানো দরকার। তার উপর ইজনিয়া বলেছিল পদ্মের পরীক্ষা শেষ হলে পদ্মকে নিয়ে সর্বপ্রথম যেন এখানে আসে। পদ্ম ইজানের আগে তড়িঘড়ি করে বাসার কলিং বেল চাপ দিল। ইজনিয়া দরজা খুলে পদ্মকে দেখে সুন্দর করে হাসি দিল। কেমন আছো ভাবি? ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তাদের দুজনের আলাপে ইজান আসলো। তার মেজাজটা চটে গেছে। দরজার সামনে দাঁড়িয়ে আবার কিসের কথা ভেতরে গিয়েও তো বলতে পারে। ইজনিয়া সর সামনে থেকে, তুই যেভাবে দাঁড়িয়ে আছিস মনে হচ্ছে আমাদের ভিতরে ঢুকতে দিবি না। আর এখানে দাঁড়িয়ে কিসের কথা? ইজনিয়া সরে আসলো। ইজান দ্রুত পায়ে উপরে উঠে উঠে নিজের রুমে চলে গেল। পদ্ম ইজানিয়ার সাথে কথা বলতে বলতে মুনিরা শেখের কাছে গেল। মুনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো পদ্ম? ভালো আছি মা, আপনি কেমন আছেন? বাবা কি বাসায় নেই? মুনিরা শেখ হাসলো। আমিও ভালো আছি। না, সে কি আর বাসায় থাকে বলো? আচ্ছা তুমি এত দূর থেকে এসেছো, ফ্রেশ হতে যাও, পরে না হয় কথা বলা যাবে। পদ্ম রুমে আসলো। ইজান রেডি হচ্ছে, হয়তো কোথাও যাবে। কোথায় যাচ্ছ? না, একটু বাইরে যাচ্ছি। কেন? সেটা আপাতত আপনার না জানলেও চলবে ম্যাডাম, যান গিয়ে ফ্রেশ হন। পদ্ম ফ্রেশ হতে চলে গেল। এই লোকের সাথে কথা বলাই বেকার। আসল কথা তো বলবে না, জানা আছে পদ্মর। পদ্ম এসে দেখে ইজান এখনও বসে আছে, যাননি এখনও। ইজান পদ্মের দিকে তাকালো। যাবে? তুমি আসার জন্য ওয়েট করছিলাম। ও। ইজান উঠে পদ্মকে ভিজা চুলে হাত রাখলো। আসছি আমি, তুমি সাবধানে থেকো। পদ্ম মাথা নাড়ালো। ইজান চলে গেছে। পদ্ম ইজনিয়ার রুমে আসলো, কারণ একা একা রুমে ভালো লাগছিল না। একা কি থাকা যায় নাকি? পদ্ম ইজনিয়ার রুমে আসলে দাঁড়ালো। আপু আসবো? ইজনিয়া এতক্ষণ বই পড়ছিল। পদ্মের ডাকে মাথা তুলে তাকলো। ও ভাবি তুমি? জি আপু। আরে আসো আসো, ভিতরে দাঁড়িয়ে আছো কেন? পদ্ম ইজনিয়া সোজাসুজি বসলো। বই পড়ছিলে আপু? ইজনিয়া হেসে উত্তর দিল, নিজের মেইন সাবজেক্টগুলো পড়ে শেষ করতে পারিনি, কিন্তু এই উপন্যাস ছাড়া আবার থাকতে পারি না, অভ্যাস হয়ে গেছে। আপু তুমি না মেডিকেলে পড়ো, তুমি কি তার মতো ডাক্তার হবে? ভাই বোন যদি ভাইয়ের মতো না হয় তাহলে তো আর মান সম্মান থাকবে না। তবে ভাইয়ের মতো অত ভালো স্টুডেন্ট না, আবার খারাপও না। ও আচ্ছা আপু, উনি কি অনেক ভালো স্টুডেন্ট ছিল? হ্যাঁ, ভাইয়া তো মেডিসিন স্পেশালিস্ট। যারা মেডিসিন স্পেশালিস্ট হয় তারা সব রোগের ওষুধ দিতে পারে। আচ্ছা, যারা এমনি ডাক্তার হয় তারা কি সব রোগের ওষুধ দিতে পারে না? যে যেটা নিয়ে পড়াশোনা করে, মানে যে এসপিসিএস, সেটা যে সেই বিষয়ে ডক্টর, বুঝেছো? ও তাহলে ইজান ভাইয়া তো অনেক ভালো স্টুডেন্ট। তুমি তো তাও মেডিকেলে পড়ছো, আমি তো সেটাও পড়বো না, মাথায় কিছু নেই। ইজনি হাসছে পদ্মের কথা শুনে। তুমি তাইলে ভাইয়াকে ভাইয়া ডাকা শুরু করে দিছো? পদ্ম মুসকে মুসকে হাসছে। ইজনি একবার ভাইয়া বলে কি যে শান্তি লাগতো তার। ইস, একদিন সে ভাইয়া বলেই ছাড়বে। আচ্ছা, পদ্ম যখন ভাইয়া বলবে তখন ইজানের চেহারাটা ঠিক কেমন দেখতে হবে? নিশ্চয়ই ইজান রেগে যাবে পদ্মের কথায়। ইজানকে রাগানোর একমাত্র উপায় পেয়ে গেছে। অনেকক্ষণ ইজনিয়া আর পদ্ম কথা বলল। একসময় পদ্মের ঘুম চলে এসেছে। পদ্ম ইজনিয়ার রুমেই ঘুমিয়ে গেল। পদ্মের ঘুম ভাঙলো যখন একটু একটু সন্ধ্যা হয়ে আসছে তখন। বাসায় অনেক মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। পদ্ম তড়িঘড়ি করে ঘুম থেকে উঠল। ইজনিয়ার নেই রুমে। ইজনিয়ার রুমের পাশ দিয়ে একটা বাচ্চা ছেলে দৌড় দিয়ে যাচ্ছে। পদ্ম চোখ বড় বড় করে তাকিয়েছে। এই ছেলে আবার কোথা থেকে এসেছে? কখনো এ বাসায় দেখেনি এই বাচ্চাকে। পদ্ম হড়বড় করে উঠে ছেলেটাকে ধরল। তুমি কে? এখানে এসেছো কেন রে? বাচ্চাটা ভয় পেলে পদ্মকে দেখে। ছাড়ো আমারে।
পদ্ম আরও বাচ্চাটাকে হাত চেপে ধরলো। আগে বলো এখানে কিভাবে এসেছো, কার সাথে এসেছো, তোমাকে আগে আমি দেখিনি কেন? বাচ্চাটা পদ্মের হাতে খুব জোরে কামড় বসালো। পদ্ম মুখ খিচে আছে। ছোট হলেও কি হবে, দাঁতের যে পাওয়ার! পদ্মর সাথে একদম দাগ হয়ে গেল। পদ্ম যেহেতু ফর্সা বেশি, তাই সাথে সাথে জায়গাটা লাল হয়ে গেছে। কামড় দিচ্ছ? দাও, তাও ছাড়বো না তোমাকে। বাচ্চাটা পদ্মকে ছেড়ে দিল। আমার মাম্মালের মালির বাসায় আসছি। বাচ্চাটার কথা পদ্মের বোধগম্য হলো না। কি যে বলেছে এই বাচ্চা, এ তো দেখি কথাও বলতে পারে না। আমাল সামাল কি বলছে? বাবারে কী সব বলছো? তোমাকে ধরে রেখে লাভ নেই, যাও, দৌড়ে যাও। পদ্ম বেসিনে এসে মুখ ধুচ্ছিল। বাচ্চাটার দেওয়া কামড় দেখেছে। কি ভয়ঙ্কর ছেলে, একেবারে কামড়ে লাল করে দিছে। খুব পাজি ছেলে একদম। পদ্ম রুম থেকে বের হয়ে সে রীতিমতো অবাক হচ্ছে। সোফায় কিছু মহিলায় বসেছিল। পদ্ম এখনও বুঝলো না এরা কিভাবে এসেছে, এখানে বা কেন এসেছে। পদ্ম রান্নাঘরে আসলো। মুনিরা শেখ রান্না করছে। তার পাশে দুজন মহিলা দাঁড়িয়ে আছে। পদ্ম মুনির শেখের কাছে একদম ঘেঁষে দাঁড়ালো। মুনির শেখ পদ্মের দিকে তাড়ালো। পদ্মের হাত ধরে নিয়ে তার পাশে দাঁড়া করলো। এই যে পদ্ম, ইজানের বউ, ও এতক্ষণ ঘুমিয়েছিল, তাই তোমরাও দেখতে পাওনি। পদ্ম, ওনারা আমাদের খুব ঘনিষ্ঠ মানুষজন। একজন তোমার খালার শাশুড়ি আর একজন মামি শাশুড়ি। পদ্ম হেসে তাদের সালাম দিল। তাদের সাথে কথা বলল। মুনিরা শেখ একজনকে বলল, তুমি একটু এদিকটা দেখো, আমি পদ্মকে নিয়ে রুমে যাচ্ছি। অতঃপর মুনির শেখ পদ্মকে নিয়ে তার রুমে আসলো। একটা সুন্দর কালো কাতান শাড়ি বের করে দিল পদ্মকে। এটা পরে নিও, বুঝেছো? অনেক মানুষ আসছে, আরও আসবে, তাড়াতাড়ি পরে নিচে আসো। পদ্ম শাড়িটার দিকে তাকালো। কেন শাড়ি পরবে? মা, শাড়ি পরবো কেন? আজ ইজানের জন্মদিন। পরশুদিন রাতে ইজান শাড়িটা আমার কাছে এনে দিয়েছে আর বলেছে ওর জন্মদিনে যেন তুমি এটা পরো। পদ্ম অবাক হলো। আজ ইজানের জন্মদিন, অথচ একবারও তাকে বলেনি। এতটা পর ভাবে ইজান। তার প্রতি প্রচুর অভিমান জন্মালো পদ্মের ক্ষুদ্র মনে। ওনার জন্মদিন? হ্যাঁ। আচ্ছা, তুমি শাড়ি পরে রেডি হয়ে নিচে আসো। ইজান কিছুক্ষণ পর চলে আসবে, সাথে ওর হসপিটালে অনেক লোকজনও চলে আসবে। আমি নিচে যাই, অনেক কাজ পড়েছে। পদ্ম বসে রইল। ইজান একবার বলতেই পারতো তার আজ জন্মদিন। একবার বলেনি আজ আসুক, একটু কথা বলবো না। দিন দিন বেশি 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 বাজে হচ্ছে লোকটা। পদ্মের মনে শুধু একটাই দুঃখ, কেন ইজান তাকে কিছু বলল না? সব মানুষ জানে, অথচ তার বউকেই বলেনি। আবার বলে ভালোবাসি। একটু আগেই না যদি ভালোবাসতো তাহলে ঠিকই বলতো। পদ্মর আগে শাড়িটা নিচে ফেলে দিল। বেশ কিছু সময় বাদে শাড়িটা নিয়ে ইজানের রুমে আসলো। যেহেতু মুনিরা শেখ বলেছে শাড়ি পরতে, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও শাড়ি পরলো। আর তার সেই জাতীয় সাজ, চুলে খোপা করা, চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিল। পদ্ম আয়নায় দেখে নিজেকে নিজেই বলছে, না, খারাপ লাগছে না তো, ভালোই লাগছে, কালো শাড়িতে মানিয়েছে তোকে। ইজান বাসায় আসলো। পদ্মের সাথে অনেকবার চোখাচোখি হয়েছে, কিন্তু পদ্মকে যতবার ইশারা করে তার কাছে যেতে, পদ্ম ততবার মুখ ফিরিয়ে নিছে। যতই হোক, আজকে ইজানের সাথে একটাও কথা বলবে না। ভালো কথা বললে সে আজ গলবেও না, পাথরের ন্যায় শক্ত হয়ে থাকবে। পদ্ম সবার সাথে হেসে হেসে কথা বলছে, শুধু ইজানের সাথে কথা বলছে না। এরকম কাহিনী বুঝছে না সে। ইজান কেক কাটবে, এখন তার আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়েছে তার পাশে, কিন্তু তার বউ একদম দূরে দাঁড়িয়েছে। ইজান পদ্মের সামনে এসে দাঁড়ালো। পদ্ম মুখটা ফিরিয়ে নিল। মান অভিমান পরে করো, এখন চলো, তোমাকে ছাড়া আমি কেক কাটবো না। পদ্ম জোর করে ইজানে তার পাশে দাঁড় করলো। পদ্ম বেশি অভদ্রতা দেখায়নি, কারণ সবাই কিনে ভাববে। সবাই আস্তে আস্তে বাসায় চলে গেল। রাত 1টা বেজে গিয়ে সব শেষ হয়েছে, তাই ইজান আর পদ্মকে নিয়ে তার ফ্ল্যাটে গেল না, এখানেই থেকে গেল। ইজান বসে বসে ওয়েট করছে কখন পদ্ম আসবে। সব কাজ শেষ করে পদ্ম আসতে অনেক সময় লেগে গেল। পদ্ম রুমে ঢুকে এসে ধূপ করে ওয়াশরুমে ঢুকে গেল। শাড়িটা চেঞ্জ করে আসলো। ইজান আর চোখে পদ্মকে দেখছে। ম্যাডাম যে হারে রেগে আছে, এর রাগ ভাঙানো এত সহজ বলে মনে হবে না। পদ্ম, এখানে আসো। পদ্ম যেন কথাটা শুনেও শুনল না। গলা থেকে স্বর্ণের চেনটা আয়নার সামনে দাঁড়িয়ে খুলছে। পদ্ম উত্তর দিচ্ছে না দেখে আবারও বলল, পদ্মফুল, আমার একমাত্র বউ, এখানে আসো। এবারও পদ্মের কোনো হেলদোল নেই। আগে থেকে ইজান 1-2বার রিপিট করা পছন্দ করে না, কিন্তু পদ্ম শুনছেই না। ইজান এবার ধমক দিল, পদ্ম, এখানে আসো। যদি এই মুহূর্তে তুমি আমার সামনে না আসো, তাহলে আমি রুম থেকে বের হয়ে যাব। সারা রাত বাড়ি ফিরবো না। ইজানকে আর কখনো দেখতে পারবে না তুমি। পদ্মের মনটা ধক করে উঠল। তার সব রাগ দুঃখ বিসর্জন দিয়ে ইজানের সামনে দাঁড়ালো। ইজান পদ্মের চিবুক ধরে প্রশ্ন করলো, এতক্ষণ যে ডেকেছি আসোনি কেন? কেন আসবে বলুন? আজ যে আপনার জন্মদিন, আমাকে বলেছেন। আমার মায়ের কাছে শুনতে হয়েছে। আপনি বললে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আমি তো আপনার কেউ না যে আমাকে কেন বলবেন? ইজান শব্দ করে হাসলো। পদ্ম ইজানের দিকে তাকাচ্ছে, আবার চোখটা সরিয়ে ফেলে। নিশ্চয়ই এখন এই লোকের হাসি দেখলে তার রাগটা নিমেষে উধাও হয়ে যাবে। এই জন্যে আমার পদ্মফুল রেখে আছে। ইজান চোখ হঠাৎ পদ্মের হাতে পড়ল। পদ্মের হাত এক জায়গায় লাল হয়ে গেছে কেন? দেখে তো মনে হচ্ছে কেউ কামড় দিয়েছে। মুহূর্তে ইজানের মেজাজটা চটে গেল। পদ্মের বাহুতে হাত দিল। তোমার হাতে কে কামড় দিয়েছে? আমি তো দেইনি। আমার আগে কে কামড় দিয়েছে তোমাকে? আর তুমি সেই দাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছ? কত বড় সাহস তোমার!
পদ্ম ইজানের এই রূপ দেখে অবাক না হয়ে পারল না। এই রূপের সাথে এই প্রথম পরিচিত সে, আগে কখনো পরিচয় হয়নি। আর ইজান ও এই রূপ দেখায়নি। সে পদ্মকে অবিশ্বাস করছে, যা সত্যি তাই বলবে, মিছিমিছি কেন সে বকা শুনবে। একটা বাচ্চা ছেলে কামড় দিয়েছে, ইচ্ছে করে দেয়নি, আমি তাকে ধরেছিলাম তাই দিয়েছে। ইজান হতভম্ব হয়ে গেল পদ্মের কথা শুনে। বাচ্চা ছেলে কামড় দিয়েছে? কি বলছে সব? জি হ্যাঁ, আমি ঘুমিয়েছিলাম ইজনি আপুর রুমে, একটা বাচ্চা ছেলে দৌড়ে যাচ্ছিল। আমি প্রথমে অবাক হয়েছিলাম দেখে, কারণ এ বাসায় তো কোনো বাচ্চা নেই, আর ও আসবে কোথা থেকে? আপনি তো আর আমাকে বলে যাননি যে আজ আপনার জন্মদিন, বাসায় মেহমান আসবে, হয়তো বাচ্চাটা সেরকম কেউ হবে। আমি ওর হাত ধরে জিজ্ঞাসা করার জন্য তুমি এখানে কেন এসেছো তাই কামড় দিয়েছে। ইজান ভুরু কুচকে তাকালো পদ্মের দিকে। মেয়েটার দৃষ্টি ফ্লোরের দিকে, বড্ড উদাসীন দেখাচ্ছে। পরিচয় জানতে পেরেছো? পদ্ম একটা বড় নিঃশ্বাস ছাড়ল। না। তাহলে কি শুধু শুধু কামড় খেলে? তুমি একটা কামড় দিতে পারলে না? পদ্ম চোখ বড় করে গেলে ইজানের দিকে তাকালো। ইজান সজ্ঞানে কথাটা বলছে তো? কী সব বলছো? বাচ্চার সাথে সেও কি বাচ্চা হয়ে যাব নাকি? বাচ্চাটা আমাকে কামড় দিয়েছে বলে কি আমিও তাকে কামড় দেবো? এতটাই নির্বোধ না আমি। ইজান শব্দ করে হাসলো। পদ্মের চিবুক ধরে দুবার দিকে ঘোরালো। তুমি সত্যিই নির্বোধ না। পদ্ম উত্তর দিচ্ছে না, শুধু ইজানকে দেখছে। যখন বাসা থেকে বের হয়েছিল তখন মেরুন কালারের একটা শার্ট পরেছিল, এখন দেখছি উপর দিয়ে কোটও আছে। কখন পড়েছে এটা? সে তো দেখেনি। পদ্ম ইজানের কোটে হাত দিল। পরক্ষণে ইজানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এটা কখন পড়েছেন? আমি তো দেখিনি। ইজান পদ্মের হাতের উপর হাত রাখলো। তুমি তো রেগে রুমে আসোনি, আমি বাইরে থেকে এসে এটা পড়েছি। পদ্ম ছোট করে উত্তর দিল। ও। ইজান তার ঠোঁটটা ভেজালো। পদ্ম, তুমি আমাকে গিফট দেবে না? পদ্মের মনটা ছোট হয়ে গেল। ইজান তো তাকে জানায়নি আজ তার জন্মদিন, আবার কিসের গিফটের কথা বলছে? আপনি তো আমাকে জানাননি যে আজ আপনার জন্মদিন, কিসের গিফটের কথা বলছেন? আচ্ছা তাহলে আমি গিফট দেই। বসো তুমি এখানে। পদ্ম বেডে বসলো। ইজান আবার কিসের গিফট দিবে? ইজান কাপড় থেকে কিছু প্যাকেট বের করলো। ইজান পদ্মের সামনে প্যাকেটগুলো রাখলো। পদ্ম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। আজ ইজানের জন্মদিন, অথচ পদ্ম গিফট পাচ্ছে। বিষয়টা অস্বাভাবিক হয়ে গেল না? এগুলো কি? পদ্ম ইজানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। ইজান বুকে হাত গুজে গম্ভীর স্বরে বলল, নিজেই খুলে দেখো। খুলবো? জি ম্যাডাম, খুলুন। আপনার জিনিস, আপনি খুলবেন না তো? দেরি করবেন না, তাড়াতাড়ি খুলুন। পদ্ম পকেটগুলো একটা একটা করে খুলছে, আর রীতিমতো অবাক হচ্ছে। একটা প্যাকেটে সুন্দর স্বর্ণের চেন পাওয়া গেলো, যেখানে অনেকগুলো শব্দ, ইংরেজি শব্দ দিয়ে পদ্ম তার নামটা লেখা। আর একটা পকেটে স্বর্ণের আংটি শেপের লাভ শেপ, মাঝখানে পি লেখা। এই দুটো জিনিস পদ্মের খুব বড়সড় করে অবাক হয়েছিল, কারণ একটা ব্যাগে গাঢ় নীল জামদানি শাড়ি, নীল চুড়ি, সাদা গাজরা, দুটো কাজল আর একটা লিপস্টিক। এত এত উপহারের মাঝে এক অমায়িক সুন্দরী কন্যা বসে আছে, যাকে অপলক নয়নে তাকিয়ে দেখছে ইজান। ইস, মেয়েটা একটু বেশিই সুন্দর, এত সুন্দর না হলেই পারতো। আর এদিকে পদ্মর অবাক চাহনি শুধু এগুলোই দেখছে। কোনো কিছু মাথায় ঢুকছে না। এগুলো কি? জন্মদিন তো আপনার, গিফট আমার জন্য এনেছেন কেন? ইজান তার কপালের সামনে এসে চুলগুলো হাত দ্বারা পিছনে নিল। মনে আছে বিয়ের পর এই পর্যন্ত আমি তোমাকে একটাও গিফট দেইনি। তোমার জন্মদিনে বলেছিলাম সব গিফট একসাথে দেবো, তাই আজ দিয়ে দিলাম। তাই বলে এত কিছু? জি ম্যাডাম, আপনি খুশি হননি? আপনার মুখে তো হাসি নেই। আসলে আপনি খুশি হননি, এটা কি আমি ধরে নেব? না না, ভীষণ খুশি হয়েছি, ধন্যবাদ। একটা কথা বলবো পদ্ম? পদ্ম মাথা নাড়ল। তুমি যে তখন শাড়ি পরেছো, আমি তোমাকে ঠিকমতো মন ভরে দেখতে পাইনি, এখন আবার পরবে? পদ্ম কি বলছে বুঝতে পারছে না। একবার শাড়ি পরেছিল, খুলে ফেলেছে, এখন কি আবার পরবে? যেহেতু ইজান তো গিফট দিয়েছে, না করা ঠিক হবে না। পদ্ম পাশ থেকে কোনো উত্তর না পেয়ে ইজানের ইচ্ছে করেই একটু মন খারাপের অভিনয় করলো। যদি তোমার সমস্যা থাকে তাহলে থাকুক, পড়তে হবে না। পদ্ম দেখছে ইজানের মনটা খারাপ হয়ে গেল, তাই আর কোনো কিছু না ভেবে বলল, না আমি শাড়ি পরবো। ইজানের চোখটা খুশিতে চিকচিক করছে। আচ্ছা তাহলে তুমি পড়ো, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি বলেই ইজান ব্যালকনিতে চলে গেল। ইজান চলে যাওয়ার পর পদ্ম শাড়ি পরতে শুরু করলো। শাড়ির সব কিছু ঠিক থাকে, কিন্তু সেই কুচি নিয়ে ঝামেলা। কুচি সুন্দর হয়নি। কুচিটা দেখে পদ্ম মুখ কুঁচকে ফেললো। এটা কবে সুন্দর করতে পারবে সে? পদ্ম গলার স্বর উঁচু করে ইজানকে ডাকলো, ভেতরে আসুন, শাড়ি পরা শেষ আমার। ইজান রুমে আসলো, পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। পদ্ম তার চোখে বরাবরই সুন্দর, যেন কোনো অবস্থাতে। ইজান পদ্মের সামনে ঝুঁকে এসে কুচিটা ঠিক করে দিল। পদ্ম হাসছে। যতবার পদ্ম শাড়ি পরে ততবার ইজান কুচি ঠিক করে দেয়। এই জন্য মাঝে মাঝে আর কুচি সুন্দর করে শিখতে মন চায় না তার। ইজান উঠে দাঁড়ালো, তার হাত পদ্মের গাল স্পর্শ করে বলল, সুন্দর লাগছে খুব পদ্মফুল। পদ্ম স্লান হাসলো। ধন্যবাদ। শুধুই ধন্যবাদ? এক্সট্রা কিছু দিবে না? পদ্ম ভড়কে গেল। কি দিবে? তার কাছে বা কি আছে? কি দিব আপনাকে? আমাকে কাছে তো কিছুই নেই। ইজান ভুরু কুচকল। সত্যি কিছু নেই? না নেই। ইজান পদ্মের চুলের খোপাটা এক হাত দিয়ে খুলে দিল। এবার বেশি সুন্দর লাগছে। পদ্ম আর চোখে
তাকালো ইজানের দিকে। উনি কি করতে চাচ্ছেন সেটাই বোঝা যায়। এভাবে তাকিয়ে থাকো না পদ্মফুল, প্রেমে পড়ে যাব। পদ্ম এবার সরাসরি তাকালো ইজানের দিকে। ইজান তার সবগুলো দাঁত দেখিয়ে হাসছে। ওহ, আমার বয়েই গেছে প্রেমে পড়তে। ইজান পদ্মের হাত ধরে একদম তার সামনে এনে দাঁড় করলো। পদ্ম হাত ছাড়ার জন্য বহু চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। ইজান এমনভাবে হাতটা ধরছে, আমি যদি না ছাড়ি তাহলে তোমার এই লিলিপুট মার্কা শক্তি দিয়ে 100 বছর চেষ্টা করলেও ছাড়তে পারবে না ম্যাডাম। ছাড়ুন আমাকে। ব্যথা তো পাচ্ছ না, তাহলে কেন ছাড়ুন ছাড়ুন বলছো? আজ রাতে তুমি আমার থেকে ছাড়া পাচ্ছ না। পদ্ম বুঝলো না ইজানের কথা। মানে বুঝিনি আমি, এত বুঝতে হবে না। আচ্ছা তাহলে ছেড়ে দিন। ইজান যেন পদ্মের কথাটা শুনলই না। পদ্মকে টেনে তার সাথে মিশিয়ে নিল। ইজানের ঝুঁকে পদ্মের গালের সাথে তার গাল স্পর্শ করালো। ছাড়বো না। পদ্মের শরীর ঠান্ডায় হিম ধরে গেল যেন। এ কি পদ্ম, তোমার শরীর এমন ঠান্ডা হয়ে গেল কেন? ভয় পাচ্ছ আমাকে, নাকি আমার স্পর্শ? পদ্ম ভাবছে কি বলবে এখন, কিছুই বলার নেই। তার কাছে আপাতত কোনো কথাই নেই। নীরবতা দর্শক আপাতত। পদ্ম একটা জিনিস চাই তোমার কাছে। পদ্ম মাথা তুলে ইজানের দিকে তাকালো। কি? আগে বলো। তুমি আমাকে সেটাই দিবে যা আমি চাচ্ছি। আমি প্রথম দিন তোমাকে জড়িয়ে ধরার জন্য পারমিশন নিয়েছিলাম, আজও নিচ্ছি, কারণ আমি তোমার কথা গুরুত্ব দেই বেশি। তুমি যদি পারমিশন দাও তাহলে। এটুকু বলে ইজান থেকে গেল। ইজানের বলা কথাগুলো ঘোলাটে লাগছে অনেকটা, যা পদ্ম বুঝতে পারছেন না। কিসের অনুমতি চাচ্ছেন আপনি? আগে বলো, আমি পারমিশন দিচ্ছি তাহলেই বলবো। যদি শোনার পর অন্য কিছু বললো তখন? এই শোনার আগে মতামত চাচ্ছি আর কি। আচ্ছা অনুমতি দিলাম, এবার তো বলুন। ইজান খানিকটা চুপ করে রইল। আমাদের বৈবাহিক সম্পর্কের পূর্ণতা চাই পদ্ম। তুমি পারমিশন দিয়েছো, এই অফারটা লুফে নিচ্ছি। এবার তুমি বলো, তুমি কি প্রস্তুত? পদ্ম আটকে উঠল ইজানের কথায়। এমনটা হলে ভাবিনি। গ্রামে থাকাকালীন পাশের ঘরে ভাবিরা সব বলেছে পদ্মকে, তাই পূর্ণতা কথাটা বুঝতে এত বেশি সময় লাগলো না। আপনি তো আগে এটা বলেননি। ইজান তার হাত থেকে ঘড়িটা খুলে রাখলো। বললে কি রাজি হয়ে যেতেন কখনো? পদ্ম চুপ করে রইল। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এমনভাবে ধোঁকা খাবে কখনো ভাবেনি। আর পূর্ণতা শব্দ মনে পড়তে কেমন অদ্ভুত অনুভূতি জানান দেয়। কথা বলবো না আপনার সাথে। ইজান পদ্মের হাত ধরে টেনে এক্কেবারে তার সাথে মিশিয়ে নিল। আজ আর এগুলো শুনবো না পদ্মফুল। আমি জানি তোমার সম্মতি আছে, কিন্তু তুমি মুখ ফুটে কিছু বলতে পারছো না। আচ্ছা বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। বউয়ের এত কষ্ট সহ্য করতে পারবো না। ইজান পদ্মকে ছেড়ে তার কয়েকটা শার্টের বোতাম খুলে নিল। অতঃপর তার সহধর্মিণীকে সুন্দর করে কোলে তুলে নিল। পদ্ম হতভম্ব হয়ে তাকিয়ে আছে ইজানের দিকে। আজ আর বাধা দিবে না। ইজান যা চায় করুক। পদ্ম শুধু অপালকভাবে তাকিয়ে দেখছে। ইজান পদ্মকে বেডে শুইয়ে দিল। ইজান গভীর দৃষ্টিতে তাকিয়েছে পদ্মের দিকে। এই মেয়ে, সে যাকে বিয়ে করছিল বেশ কয়েক মাস আগে, যাকে প্রথমে নিজের বউ হিসেবে মানতে নারাজ ছিল, এই মেয়ের ভালোবাসার চাদরে নিজেকে মুড়াবে। সে অনুভূতি ঠিক কীরকম হবে? ইজান এমন চেয়ে থেকে দেখে পদ্ম মাথা নিচু করে একটু নড়েচড়ে বসলো। মানুষটাকে কেমন জানি লাগছে না। ইজানকে আগের মতোই পদ্মের দিকে তাকিয়েছে। অসম্ভব সুন্দর লাগছে তাহার পদ্মফুলকে, একদম স্বপ্নের রাজকুমারের মতো। সে কি কখনো ভেবেছিল যে এমন একজনের ভালোবাসা সে ঘায়েল হয়ে যাবে? চোখ ধাঁধানো সুন্দরী পদ্মফুল, পদ্ম যেন পদ্মফুলের মতো সুন্দরী স্নিগ্ধ। ইজান পদ্মের ঘাড়ে মুখ ডুবালো। পদ্ম চোখ বন্ধ করে আছে। হাতটা এমনিতে ইজানের মাথায় চলে গেল। ইজানের চুলগুলো টেনে ধরছে। পদ্ম খুব ভালো করে ইজানের দাড়িগুলো অনুভব করছে। বেহায়া দাড়ি একদম। পদ্ম কিছুক্ষণ পর মৃদু কামড়ের আভাস পেল, যেটা আস্তে আস্তে দৃঢ় হচ্ছে। পদ্মর চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইজানের মনে তো এক অদ্ভুত শান্তি লাগছে, আর পদ্মের সব ঘোলাটে লাগছে। বারবার পদ্মের চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। ইজান মাথা তুলে পদ্মকে দেখে নিল। পদ্মের চোখ মুছে দিল। তারপর পদ্মের ওষ্ঠে ইজান তার ওষ্ঠ মিলিয়ে দিল। দুজনে নিঃশ্বাস গাঢ় হয়ে এসেছে। অসম্ভব সুন্দর এক অনুভূতি। ইজান এই দিনটার জন্য এতদিন অপেক্ষা করেছিল। আজ সেই সুন্দর এবং শ্রেষ্ঠ দিন। অতঃপর পূর্ণতা। আজ সকাল 9টা। ইজান চোখ খুলে পদ্মকে দেখেছে। ইজানের বক্ষে পাখির ছানার মতো লেপ্টে আছে, গুটি গুটি মেরে শুয়ে আছে। তার মা যে প্রথমে বলেছিল মেয়েটা মায়াবী, ঠিক বলেছিল। পদ্মের চেহারায় অদ্ভুত এক মায়া আছে। কি সুন্দর করে ঘুমাচ্ছে, আর ইজানের দেওয়া ভালোবাসাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ইজানের মনে প্রশান্তি নামক এক হাওয়া বয়ে গেল। এখন একদম মিসেস ইজান শেখ লাগছে। পদ্মের ঘুম ভাঙলো 10টার আরও পরে। ইজান ইচ্ছে করে জাগায়নি পদ্মকে। পদ্ম এখন আয়নার সামনে বসে বসে ইজানের দেওয়া ভালোবাসা দেখছে। কেমন বেহায়ের মতো তাকিয়ে আছে দাগগুলো। এগুলো মানুষ দেখলে কি বলবে? বুড়ো হয়েছে, যথেষ্ট জ্ঞান বুদ্ধি, তাও এ কাজ করলো কিভাবে? ইজান রুমে এসে দেখলো পদ্ম আয়নার সামনে বসে বসে এসব দেখছে, মুচকি মুচকি হাসছে। পদ্মকে দাঁড় করালো ইজান, পিছন থেকে জড়িয়ে ধরলো। পদ্ম নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে লাগলো। জানে ইজানের শক্তির কাছে সে কিছুই না, তাও মন বলছে চেষ্টা করতে দোষ কোথায়।
আর কত এমন ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করবে? জানো তো পারবে না, তাও এমন করছো কেন? ছাড়ুন আমাকে। কেন ছাড়বো? আমি তোমাকে ছাড়ার জন্য তো ধরে রাখিনি। এই ইজানের থেকে কখনো তুমি নিজেকে ছাড়াতে পারবে না পদ্মফুল। ইজানের ভালোবাসা এতই বেশি প্রখর যে সব বৃথা চেষ্টা করেও কোনো লাভ হবে না। আর আমি তোমাকে ছাড়ছি না, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। পদ্ম বেক্কেল হয়ে গেল। সে কি বলছে আর ইজান কি বলছে? বোকা বোকা চাহনিতে ইজান আয়নায় দেখছে। পদ্ম কিছুটা অবাক হলো তাকে আর ইজানকে এভাবে আয়নায় দেখে। এই প্রথম দৃশ্য দেখলো। পদ্ম স্লান হাসি, সেই হাসিটা ইজান দেখলো না। সে তো পদ্মকে নিয়ে ব্যস্ত। ছাড়ুন, আমি নিচে যাব। ইজান তার গাল এগিয়ে দিয়ে বলল, একটা চুমু খাওয়া, তারপর যেতে পারবে। তার আগে তুমি যেতে পারবে না। মূলত আমি তোমাকে যেতে দিব না। পদ্ম মুখ কুঁচকালো। ইস, লজ্জা জিনিসটা বলতেই কিছু নেই। আমি আপনার মতো এসব পারি না। নির্লজ্জ লোক কোথাকার, সারাদিন এসব নিয়ে পড়ে থাকেন। ইজান গলা ছেড়ে কাশলো। এত বড় ডাক্তারকে তার বউ চুমুর জন্য এত সুন্দর অপবাদ দিচ্ছে, কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে না। যাবেই না। শুধু তো একটা চুমুর কথাই তো বলেছে, আর অন্য কিছু তো বলেনি। পদ্ম এমন নিম্ন উপাধি দিবে জানলে আরও বেশি করে বলতো। এটা আসলে ইজানের সাথে মানায় না। শোনো পদ্মফুল, এসব নিম্ন উপাধি তোমার ডাক্তার সাহেবের সাথে মানায় না। তুমি বড্ড বেশি বেসামাল পুরুষ। আশা করি বুঝতে পেরেছো বিবিজান। যদি না বুঝো তাহলে কাল রাতের কথাগুলো সুন্দর করে বিশ্লেষণ করব, তারপর বুঝতে পারবে। পদ্মের লজ্জায় মাথাটা নিচু করে ফেললো। কাল রাতের কথা মনে পড়তে এক অজানা লজ্জা এসে তাকে ভিড় করলো। মানুষটা দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। কথাবার্তা ঠিক মতো বলছে না, আবার নতুন নতুন শব্দ বের করছে বিবিজান। মুহূর্তে পদ্মের মুখে লাল আভা ছড়িয়ে গেল। ইচ্ছে করছে ইজানের মুখে মুখ লুকিয়ে ফেলতে, কিন্তু না, সেটা করা যাবে না। নাহলে ডাক্তার সাহেব আরও বেশি লজ্জা দিবেন। আপনি একটা নির্লজ্জ নির্লজ্জ নির্লজ্জ। ইজান গাবসারা ভাব নিয়ে বলল, এখন নির্লজ্জ বলতে পারো, সমস্যা নেই। কারণটা বলবো না। উহ, এখন ছেড়ে দিন না পদ্ম। তোমাকে একদম পরিপূর্ণ লাগছে। এই যে তোমার শরীরের প্রত্যেকটা অংশে আমার স্পর্শ লেগে আছে, তুমি কি অনুভব করতে পারো? ইজান যে তোমার মন চুরি করছে সেটা বলতে অনুভব করতে পারো? কাল রাতে তোমার ঠিক কেমন লেগেছিল বলতে পারো? ইজানের যে হৃদয়ে পদ্মফুল লেখা, তুমি কি সেটা জানো? পদ্ম শুধু ইজানের কথা শুনছে। তার কি কিছু বলার ভাষা নেই? ডাক্তার সাহেব কিভাবে কথাগুলো বলছে কে জানে। সে তো আমাকে বলে যে আমি তার স্পর্শ অনুভব করতে পারি না। আচ্ছা, সে কি পদ্মকে লজ্জা দেয়? তার কথায় যে পদ্ম লজ্জা পায়, তা কি সে অনুভব করতে পারে? পদ্ম এক ধ্যানে ফ্লোরে তাকিয়েছে। ইজানের ঠোঁটে স্পর্শে পদ্মের গালে পড়তে পদ্ম হড়বড় করে সরে যেতে লাগলো। সাথে সাথে পদ্মকে ইজান গভীরভাবে জড়িয়ে ধরলো। আগে পারমিশন নিয়েছি, আর এখন সেটাও নিব না। সো সহ্য করতে হবে তোমায় পদ্মফুল। ভাবি, তোমার শরীরে এসব কিসের দাগ? ইজনের কথা শুনে পদ্ম খুব লজ্জা পেল। আজ ইজহানের জন্য তাকে এসব কারণে লজ্জা পেতে হচ্ছে। পদ্ম মাথা তুলে ইজনিয়ার দিকে তাকালো। ইজনিয়া দাঁত কতগুলো দেখিয়ে হাসছে। পদ্ম বুঝছে তার সাথে মজা নেওয়া হচ্ছে। তাই বলে এক্কেবারে শাশুড়ির সামনে মুনির শেখো পদ্মকে দেখলো। তিনি মিটমিট করে হাসছে। কি এক রুদ্ধশ্বাস পরিস্থিতি। পদ্ম কি করবে বুঝছে না। আজ ইজানকে বলতে হবে এমন যেন আর কখনো না করে। তার এত বেশি ভালোবাসা পদ্মের প্রতি এখন সবার সামনে বেঘরে লজ্জা পেতে হচ্ছে। মা, আমি হসপিটালে যাচ্ছি। ইজান রেডি হয়ে হসপিটালে যাচ্ছে। ইজান পদ্মের দিকে তাকালো। পদ্ম রাগ দেখিয়ে মুখটা ফিরিয়ে নিল। ইজান এটা মানে বুঝলো না। আবার কি হয়েছে যে এক্কেবারে তাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে? তবে ইজান কিছু বলল না। আচ্ছা, সাবধানে যাস বাবা। ইজান মুচকি এসে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। পদ্ম কিছু বলল না যাওয়ার সময়। এই জন্য সে শুক্রিয়া আদায় করছে, কারণ না হলে ইজনি আপু সবার সামনে তাকে লজ্জা দিবে। পদ্ম যতই রাগ করুক, তবু ইজানের যাওয়ার পথের দিকে তাকিয়েছে। পদ্ম তার শাশুড়ির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, আর দুজন মিলে একেবারে রান্নাঘরকে গল্পঘর বানিয়ে দিল। এখন পদ্মের আর কোনো রকম অস্বস্তি বা লজ্জা পাওয়ার কোনো কিছু কাজ করে না। মুনির শেখ যে তার শাশুড়ি, সেটা পদ্ম মাঝে মাঝে ভুলে যায়। একদম মায়ের মতো আদর করে। পদ্ম সব কাজ শেষ করে রুমে এসেছে। গোসল করে আয়নার সামনে বসেছে। পদ্ম আয়নার সামনে বসে বসে নিজে নিজে হাসছে। কাল রাতে কি না কি হলো। স্মৃতিচারণ করতে শিউরে উঠল সে। ইজানের বেহায়া রূপটা দেখে নিল কাল। পদ্ম হেসেই যাচ্ছে, থামাথামির কোনো নাম নেই। কেউ যদি হঠাৎ এসে দেখে তাহলে নিশ্চয় বলবে পদ্ম পাগল হয়ে গেছে। একসময় তার হাসিটা বন্ধ হয়ে যায়। বিকাল 4টা। পদ্মের আর মন চাচ্ছে না রুমে একা থাকতে। সেই যে খেয়ে এসে শুয়েছিল, এখনও শুয়ে আছে।
তার মূলত ঘুম আসছিল না, তাই শুয়ে শুয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে থাকলো। আবার অতীতের কিছু কথা স্মরণ করলো। এসব করতে করতে 4টা বেজেছে, এখন আর ভালো লাগছে না। তাই ইজনিয়ার রুমে গেল। ইজনিয়া পায়ের উপর পা তুলে ফোন দেখছে। পদ্ম দরজায় টোকা দিল। ইজনিয়া ঠিকঠাক হয়ে বসলো, গলা উঁচু করে বলল, ভিতরে এসো। পদ্ম গুটিসুটি পায়ে ভিতরে ঢুকলো। ও ভাবি, তুমি এসেছো? আমি আরও ভাবলাম কে নাকি এসেছে। জি আপু, একা একা ভালো লাগছিল না, তাই এসেছি। তুমি কি কোনো কাজ করছো? নাহলে চলে যাবো। ইজনিয়ার সাথে সাথে উত্তর দিল, আরে না না, বসো, আমারও একা একা ভালো লাগছে না, তাই ফোন দেখছিলাম। তুমি এসেছো, ভালো হয়েছে, এখন একটু বসে বসে গল্প করতে পারবো। পদ্ম হাসলো। ইজনিয়া আবার বলল, তোমার সাথে তো এখন ভাইয়ের সম্পর্ক খুব ভালো, তাই না? পদ্ম লজ্জা পেল, মুখে কিছু বলল না। তুমি না বললে আমি বুঝেছি কালকে ভাইয়া খুব আদর করছিল। ইজনি হাসতে হাসতে অবস্থা খারাপ। আর এদিকে পদ্ম তবদা বসে আছে। এসেছিল গল্প করতে, এখন থেকে লজ্জা দিচ্ছে, এখানে বসে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। আপু, তোমার এসব কথা শুনে আমার কান গরম হয়ে যাচ্ছে। আমি তো গল্প করতে এসেছিলাম, এখন দেখছি লজ্জা দিচ্ছ। ইজনিয়া পদ্মের চিবুক ধরে বলল, ওরে আমার ভাইয়ের লজ্জাবতী সখী না। পদ্ম মাথাটা নিচু করে রইল। ইজনিয়া আর এসব নিয়ে কোনো কথা বলল না, কারণ তার ভাবির মুখে যে পরিমাণ ব্লাশ হচ্ছে, একটু পর তো লজ্জায় অজ্ঞান হয়ে যাবে। তখন আর ভাইয়ের দৌড়ানি খাওয়া লাগবে। পদ্মা আর ইজনিয়া একটা লম্বা সময় ধরে আলাপ জুড়ে দিল। পদ্ম তো বরাবরের মতো বেশি কথা বলা মানুষদের পছন্দ করে, আর ইজনিয়া হলো তো কোনো কথাই নেই। পদ্ম মাঝে মধ্যে বুঝতে পারে না এটা কি আসলে তার শ্বশুর বাড়ি কিনা, কারণ এই বাড়িতে নিয়ে অনেক বাজে ধারণা ছিল তার। তার ফুফুতো বোনকে তার শ্বশুরবাড়ির মানুষগুলো খুব মানসিকভাবে অত্যাচার করতো, শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে যায়। সেই থেকে পদ্মর বিয়ে আর শ্বশুরবাড়ি নিয়ে এই দুটো জিনিসে খুব ভয় পেত। তবে শেখ পরিবারকে দেখে তার ধারণা পাল্টে গেছে, তারা অমায়িক মনের মানুষ। সে কখন মুনিরের শেখ পদ্মকে বলেছে ইজান এসেছে, সে যেন রুমে যায়, কিন্তু পদ্ম যায়নি, বসে বসে এখনও কথা বলছে। ইজান তার মায়ের থেকে শুনেছিল পদ্ম ইজনিয়ার রুমে। পদ্ম জানে ইজান এসেছে, তাও রুমে আসছে না। এখন তার বরের জন্য মায়া মমতা কিছুই নেই। ইজান একা বসে দুঃখ প্রকাশ করছে, তার কপালে জুটেছে একটা। পদ্ম, রুমে আসো। ব্যাস, পদ্মর কথা বন্ধ হয়ে গেল। পিছনে ফিরে দেখে ইজান দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছে, আর নিয়ে তো সব দাঁতগুলো দেখি হাসছে। আসছো না কেন? আর কতবার বলতে হবে তোমায়? পদ্ম মৃদু কেঁপে উঠলো ইজানের ধমকে। ইজনিয়া ইশারা করলো যাওয়ার জন্য। পদ্ম উঠে ইজানের কাছে গেল। ইজান পদ্মের হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। মেয়েটার উপর যতই রাগ থাকুক না কেন, তার মায়াবী চেহারা দেখলে সব রাগ চলে যায়। শোনো পদ্ম, এত রাগ করা ভালো নয়, আর স্বামীর সাথে রাগ করা তো আরও ভালো নয়, গুনাহ হয়, বুঝেছ? আমি বুঝি না সারাদিন তোমার এত রাগ কোথায় থাকে আসে। আমি তো কোনো দোষ করিনি, কেন রাগ দেখাচ্ছ বলো তো? একটু দাম দাও না আমাকে তুমি। ইজান পদ্মকে শুইয়ে দিল, অতঃপর পদ্মের পক্ষে মাথা রাখলো। ইজানের মনে হলো একটু মানসিক প্রশান্তির জায়গা এই কাজটা করলো। আর পদ্ম তো অবাক হয়ে শুয়েছে, কিছু বলতে যাবে তখন ইজান পদ্মের মুখে হাত দিল। কথা বলো না, আমার একটু শান্তির প্রয়োজন, আমি শুয়ে থাকি, আর সমস্যা হলে বলো, আমি সরে যাব। পদ্ম কিছু বলতে পারলো না, চুপচাপ শুয়ে রইল। ইজানকে আর কিছু বলতে মন চাইল না। কিভাবে নরম কণ্ঠে বলল, আমার একটু শান্তির প্রয়োজন। পদ্ম চুপচাপ ইজানের চুলগুলোতে বিলি কেটে দিল। সময় চলমান, জীবনের একটা জীবন কখনো ধরে রাখা যায় না। সেই সময় সে তো নিজ গতিতে চলতে থাকে। মানুষের সাথে সাথে মানুষও পরিবর্তন হয়, তাদের মনও পরিবর্তন হয়, সম্পর্কও পরিবর্তন হয়। ঠিক তেমনটা হচ্ছে ইজান আর পদ্মের সম্পর্ক। আগের তুলনায় তাদের সম্পর্কে বেশ উন্নতি হয়েছে। পদ্মকে ইজান তার ফ্ল্যাটে নিয়ে এসেছে, কারণ ইজান এখন থেকে হসপিটালে যায়, পথটা কাছে হয় তার জন্য। ইজন হসপিটালে চলে গিয়েছে তার আগে সময়ে। পদ্ম কাজ করছে একা একা, এখন আর একা থাকতে ভয় লাগে না, ভালোই লাগে। দুপুরে ইজান বাসায় এসে লাঞ্চ করে। কোনোদিন এর ব্যতিক্রম হয়নি, বাসায় এসে ইজান শুধু পদ্মকে জ্বালাবে, এটা তার নিত্যদিনের কাজ। পদ্ম গোসল করে একদম ফিটফাট হয়ে বসে আছে। কিছুক্ষণ পর হয়তো ইজান আসবে। প্রতিদিন এক সময় আসার চেষ্টা করে, আজ ভীষণ দেরি হয়ে যাচ্ছে। পদ্ম অপেক্ষা করতে করতে 3:55 বেজে গেল, এখনও ইজান আসছে না কেন সেটাই বুঝছে না। এখন তো দুপুরের খাবার বিকেলের নাস্তা হয়ে যাবে। পদ্ম এবার দেরি সহ্য করতে না পারে ইজানকে কল দিল। অনেকক্ষণ যাবৎ রিং হচ্ছে, কিন্তু ইজান রিসিভ করছে না। এক পর্যায়ে পদ্মের রাগ হলো, অবশেষে ইজান কল রিসিভ করলো। ও পদ্ম ফুল, কল দিয়েছো? দেখিনি তো। পদ্মের চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়লো। এতক্ষণ না খেয়ে বসেছিল, এখন এটা বলছে? পদ্ম রাগে ক্ষোভে ফোনটা কেটে দিল। ইজান বুঝতে পারছে পদ্মের এই রাগের রহস্য। কিছু দরকারি কাজ থাকে, আজ সময় মতো যেতে পারিনি, নিশ্চয়ই মেয়েটা না খেয়ে বসেছিল তার জন্য। ইজান নিজে নিজে বলছে, অবশ্যই রাগ করা উচিত। মনে মনে অনেক অনুশোচনা হলো তার। রাত 7টায় ইজান সব কাজ শেষ করে বাসায় এসেছে, চেয়েও তাড়াতাড়ি আসতে পারেনি কাজগুলোর জন্য। কলিং বেল চাপতে পদ্ম দরজা খুলো। ইজান চশমা আড়ালে পদ্মকে এক পলক দেখে নিল। মেয়েটার মুখ শুকনো শুকনো লাগছে, এখনও কি না খেয়ে আসে নাকি? ইজান নিজের শার্টটা চেঞ্জ করলো, শুধু হাতটা ধুয়ে পদ্মের জন্য খাবার নিল। হয়তো পদ্ম না খেয়ে আসে, নিজের পাপকে মোছানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করেছে।
ইজান প্লেটটা সামনে নিয়ে বসে আছে। দীর্ঘ আধ ঘন্টা যাবৎ এক প্রকার যুদ্ধ করে যাচ্ছে খাবার নিয়ে, কিন্তু পদ্ম মুখেই নিচ্ছে না। পদ্মের প্রতি রাগ হলেও সেগুলো চোখ বুজে হজম করে নিচ্ছে। খাও না পদ্মফুল, এত রাগ করার কি আছে? আমি বলছি তো আমার কাজ ছিল তাই আসতে পারিনি। পদ্ম খেলে অসুস্থ হয়ে পড়বে তো। পদ্ম মুখ ফিরিয়ে নিল, সে খাবে না। খাবো না আমি। অসুস্থ হলে আপনার কি? আপনার তো আমার প্রতি কোনো রকম ভালোবাসা নেই, তাহলে এমন কেন করছেন? আমি খাবো না। ইজানের মুখটা ছোট হয়ে গেল। খাবো না খাবো না কথাটা শতবার বলা হয়ে গেছে, যেন ইজানের কানে শুনতে পায়নি। ইজান মন চাচ্ছিল পদ্মকে টেনে একটা থাপ্পড় দিতে, কিন্তু সে এটা করেনি। পদ্ম এমনিতে তখন কষ্ট পেয়েছে, এখন থাপ্পড় দিলে তো কথা বলাই বন্ধ করে দিবে মনে হয়। ও, তুমি অসুস্থ হলে আমি কাকে আদর করবো বলো তো? এমন নিষ্ঠুরতম কথাবার্তা বলো না পদ্ম। আমি তো তোমাকে খুব ভালোবাসি, আমার পদ্ম বল খেয়ে নাও। এমন রাগ করতে নেই। পদ্ম চোখ রাঙালো ইজান। ইজান মোটেও ভয় পায়নি, উল্টো হাসি পেয়েছে। দাঁতে দাঁত চেপে হাসি আটকে রাখলো। এভাবে চোখ রাঙিয়ে নাও পদ্ম, আমি খুব ভয় পেয়েছি। পদ্ম মুখ ভাঙালো। সব নাটক করেছে সে, কিছু বোঝে না নাকি? হয়েছে, এবার সরুন এখান থেকে, আমার আর ভালো লাগছে না এসব। আচ্ছা শোনো, তাহলে মেধা প্রেগনেন্ট, তাই ওর সাথে দেখা করতে গিয়েছিলাম, আর আজ পেশেন্টের খুব চাপ ছিল তাই আসতে পারিনি। এই পর্যন্ত কতবার সরি বলছি পদ্ম, একবারও কি মাফ করা যায় না? আমার সরিগুলো কি গ্রহণযোগ্য হবে না? মেধা প্রেগনেন্ট শুনে পদ্ম চোখ চিকচিক করছে খুশিতে। এখন তো নাচতে মন চাচ্ছে। ইস, মেধা আপু তো একবারও বলেনি তাকে। যাই হোক, সে শুনেছে, এই খুশি কোথায় রাখবে? পদ্মের এমন মনে হচ্ছে যেন তার নিজের বাচ্চা হবে। পদ্ম খুশি হয়ে ইজানকে হাত ধরল। সত্যি মেধা আপু প্রেগনেন্ট? ইজান স্বাভাবিক কণ্ঠে বলে, জি ম্যাডাম। পদ্ম ইজানের হাতে থাকা প্লেটের দিকে তাকালো। পরক্ষণে আবার বলল, আমি খাবো, কিন্তু কথা হচ্ছে আমাকে মেধা আপুর কাছে নিয়ে যেতে হবে। আমি আপুর সাথে দেখা করব, যদি আপনি রাজি থাকুন তো খাবো, নাহলে আমি আজ সারাদিন চেষ্টা করলেও খাওয়াতে পারবে না। ইজান রাজি হয়ে গেল পদ্মের কথা। পদ্ম খেয়ে দিয়ে এখন রেডি হচ্ছে। ইজান নিঃশব্দে পদ্মের কাণ্ড কারখানা দেখছে। এক দীর্ঘশ্বাস বেরিয়ে দেখছে, ভিতরে এলো। এই পিচ্চি মেয়ে সারা জীবন সহ্য করতে হবে তার। ইধান পদ্ম মেধার বাসায় আসলো। পদ্ম তো মেধাকে পেয়ে খুব খুশি। মেধাকে ছেড়ে আসতে মন চাচ্ছিল না, কিন্তু ইজান তাকে নিয়ে চলে এসেছে, কারণ মেধার বাসায় এমনি অনেক মেহমান ছিল, অন্য সময় হলে রেখে আসতো, কিন্তু আজ সম্ভব না। ল্যাপটপে এত কি দেখছেন আপনি? ইজান আদর্শ হয়ে ল্যাপটপে কিছু মেডিসিন নিয়ে রিসার্চ করছিল। তার পাশে পদ্ম শুয়েছিল, ঘুম আসছিল না, তাই ইজানের দিকে তাকিয়েছে। সে তো ল্যাপটপে ডুবে আছে, আশেপাশে যে কিছু হচ্ছে বলতেও পারবে না বোধহয়। কাজ করছে, তুমি ঘুমা। কী কাজ? আপনার কাজ তো শুধু রোগী দেখা, তাহলে এটা কি করছেন? ইজান উত্তর দিল না। পদ্ম উঠে বসছে। পদ্ম ইজানের থেকে ল্যাপটপ নিয়ে আসলো। ইজান উঁচু গলায় বলল, আরে এটা কি করছে দাও। পদ্ম কিছু না বলে ল্যাপটপটা জড়িয়ে ইজানের গলা জড়িয়ে ধরল। আমার একটা বাবু লাগবে ডাক্তার সাহেব, মেধা আপুর মতো আমাকে একটা বাবু এনে দাও। ইজান হাসছে পদ্মার অপ্রাসঙ্গিক কথাবার্তা শুনে। সে নিজেই বাচ্চা, আর একটা বাচ্চা চাই। বাচ্চার থেকে বাচ্চা হবে। কোন ভূত আসছে মাথায় চেপে বসেছে কি জানি। এখন এই পাগল সামলাবো কি করে? ইজান বুঝছে না হঠাৎ পদ্মের জন্য, বাচ্চার জন্য এমন পাগলামি করছে কেন। দিন দিন সীমা অতিক্রম করতে ফেলছে মেয়েটা। সারাদিন পদ্মের এমন প্যারা সহ্য হচ্ছে না। তুমি এখন নিজেই বাচ্চা, আবার কোন মুখে বাচ্চার কথা বলো? পদ্ম মুখটা খুঁজকে ফেলল। ইজানের এই কথা তার পছন্দ হয়নি। আমি আমার মুখ নিয়ে বলছি, আপনার সমস্যা কোথায়? আর আমি বাচ্চা, তাহলে আদর করার সময় মনে রাখেন না কেন? ইজান হো হো করে হেসে উঠল। ইজানের হাসি পদ্মের ভালো লাগলো না। আদর করা আর বাচ্চা গিফটের দেওয়ার অনেক পার্থক্য আছে পদ্ম। পদ্মর মন মানলো না ইজানের কথায়। মেধা অপুর বাচ্চা হবে, তাই এখন তারও বাচ্চা লাগবে। তারপর দুইজন প্রেগনেন্ট হয়ে সারাদিন আড্ডা দিবে। আপাতত যে কোনো মূল্যে তার বাচ্চা চাই। উফ, আপনার কথা আমি মানতে চাচ্ছি না, আমার একটা বাচ্চা লাগবে ইজান ভাইয়া। ইজান চোখ কপালে উঠল। এই পদ্মকে চিনতে পারছেন সে? হতভম্ব হয়ে আছে পুরো। বাচ্চার সঙ্গে পাগল হয়ে এখন বরকে ভাই ডাকছে। পদ্মকে আধ পাগল ভেবেছিল, এখন দেখি পুরোই পাগল হয়েছে মেয়েটা। পদ্মের ভাইয়া ডাকা ইজানের পছন্দ হয়নি। জোর করে নিজের থেকে পদ্মকে সরিয়ে নিল। ইজান পদ্মের মুখ চেপে ধরল, খুব হালকাভাবে ধরেছে যেন ব্যথা না পায়। গম্ভীরভাবে বলল, তুমি নিশ্চয় তোমার কোনো ভাইকে বিয়ে করনি, রাইট? পদ্ম মাথা নাড়ল। অর্থাৎ ইজানের বলা কথাটা সত্যি। তাহলে আর কখনো ভাই ডাকবে না? আর এসব আমার পছন্দ না পদ্ম। নেক্সট টাইম যেন তোমার মুখ থেকে এসব না শুনি, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ইজান পদ্মের গালি দাড়িগুলো আলতো করে ছুঁয়ে দিল। আহ্লাদি কণ্ঠে বলল, আচ্ছা বলবো না, কিন্তু আমার একটা বাচ্চা লাগবেই লাগবে। ইজান বিরক্ত হলো, প্রচুর বিরক্ত সে। আর ভালো লাগছে না পদ্মের এসব কথা শুনতে। নিজে তো পাগল, এখন তাকেও পাগল বানাতে চায়। ইজান ধমক দিল পদ্মকে, সবসময় ফাজলামি করবে না। এখন বয়স হয়নি বিয়ে করার, তাও বিয়ে হয়েছে মানলাম, এখন আবার কিসের পাগলামো শুরু করছো? এই বয়সে বাচ্চা নেওয়া কতটা রিস্ক বোঝো তুমি? তুমি বললে হয় না সব কিছু, সময় এলে ঠিকই বাচ্চা হবে। এখন চুপচাপ ঘুমা। পদ্ম কেঁদে উঠল ইজানের কথা সুন্দর মতো বলল তো, এত
এভাবে ধমক দিয়ে বলার কি আছে? মানুষটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। একটু ভালো করে কথা বলে না। আপনি আমাকে আজ ২ বার কাঁদিয়েছেন। আপনার কি মনে একটুও দয়া নেই? বদলোক। আর আমার কাছে আসবেন না আপনি। এখন আর আমাকে ভালো লাগে না জানি না। সোজাসাপটা বলে দিন আমি গ্রামে চলে যাব। প্রচণ্ড বিরক্ত হলো ইজান। একে তো সারাদিন শুধু তাকে জ্বালাচ্ছে, তার উপর এখন আবার কাঁদছে। কিছু বললেই কেঁদে দেয়। তাই বেশিরভাগ সময় ইজান তার কথাগুলো হজম করে নেয়। ছোট মানুষ বলে কোনো রকম কষ্ট দিতে চায় না। উঁচু গলাও কথা বলে না, তবে মাঝে মাঝে নিজের এই রাগটাকে কন্ট্রোল করতে পারে না সে। আমার তো সবসময় আমার নিজের ব্যক্তিগত পদ্মফুলকে ভালো লাগে। ও শোনো, তুমি আর একটু বড় হও, তারপর বাচ্চা নিয়ে ভাববে। ঘুমাও তো পদ্মফুল। ঠিক আছে, তাহলে আপনি আমাকে আর আদর করতে পারবেন না। যদি আমার কাছে এসেছেন তো দেখবেন পদ্মের আসলে অসহ্যকর লোক। পদ্ম অন্যদিকে মুখ ফিরছিল। ইজান পদ্মকে বেশি জোর করলো না। সকালে উঠলে ঠিক রাগ কমে যাবে। এখন রাগ দেখায় যেন আর কখনো কথা বলবে না, পরে আবার নিজের থেকে কথা বলার জন্য আসে। ইজান পদ্মের পাশ থেকে ল্যাপটপটা নিল, মনে মনে বলল ভালোই হয়েছে। পদ্ম অন্য পাশে ফিরে শুয়েছে। এখন তো একটু কাজ করতে পারবে। ইজান বেশ খুশি হয়েছে। অতঃপর আবারও কাজে মন দিল। সবার উপরে তার কাজ, পেশা, এগুলো ছাড়া সে কিছুই ভাবতে পারে না। দরকার পড়লে পৃথিবী মায়া ছেড়ে দিবে, তাও নিজের পেশাকে এক চুলও নড়বে না। এই একটা জিনিস সে মানুষের সেবা করতে পারে। এর থেকে ভালো কাজ কী বা হতে পারে? এই জন্য এই পেশাটা তার এত পছন্দের। রাত ২টো, ইজানের কাজ শেষ হলো। এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। চোখ থেকে চশমাটা খুলে রাখলো। তারপর পদ্মের পাশে শুয়ে পড়ছে। পদ্মকে জড়িয়ে ধরার সময় ইজান শুনতে পেল পদ্ম বিড়বিড় করে বলছে, আমার বাচ্চা লাগবে। ইজান পদ্মের ঘুম ঘুম কণ্ঠে এই কথা শুনে হাসলো। ঘুমাচ্ছে, তাও বাচ্চার কথা মুখ থেকে সরছে না। এটা পুরোই পাগল। আর এই পাগলটাকেই ইজান বেশি পছন্দ করে। পদ্মকে পিছন থেকে জড়িয়ে ধরে পদ্মের ঘাড়ে মুখ ঢুকালো। এই যে তার এখন বেশ শান্তি লাগছে। যখন পদ্মকে এভাবে জড়িয়ে তার মনের ভিতরে এক ভালো লাগা কাজ করে। ইজান উঠে পদ্মের সেই ঘুমন্ত মায়াবী চেহারা দেখে নিল। পদ্মকে এইভাবে ঘুমাতে দেখে ইজানের মনে হলো তার প্রাণটা যেন এখানেই লুকিয়েছে। পদ্মের কানে হালকা করে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে আবার জড়িয়ে ধরে খুব গভীরভাবে সারাদিন পরিশ্রম করে রাতে একটু শান্তি পদ্মই দেয়। সকাল ৮টা, পদ্মের ঘুম ভাগলো, তাও তীব্র লোড়ে লাগলো। যেন সূর্যমামা তার দিকে মুখটা রেখেছে। পদ্মের চোখ মুখ কুঁচকে এলো। উঠে গিয়ে পদ্মাটাও দিতে পারছে না, কারণ ইজান তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। ইজান সব নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে পদ্মের ঘাড়ে। চোখটা বুজে অনুভব করতে লাগলো সুন্দর এক অনুভূতি। হঠাৎ তার মাথায় কাল রাতের কথাগুলো মনে আসলো। পরক্ষণে রাগে মুখটা লাল হয়ে উঠলো। এদিক দিয়ে বাচ্চা দিতে চায় না, এখন জড়িয়ে ধরে দিব্যি ঘুমাচ্ছে। একে তো রাগ ইজানের উপর, তার উপর রাগ হচ্ছে সূর্যি মামার উপর। দুইজন যেন ইচ্ছে করে সকাল সকাল তাকে বিরক্ত করতে এসেছে। ইজান জোর করে নিজের থেকে সরিয়ে নিল। ইজান তো ঘুমাচ্ছিল, তাই পদ্মকে কিছুই করতে পারেনি। পদ্ম সকালবেলা নাস্তা বানাচ্ছে। আর শুক্রবার, তাই ইজান হসপিটালে যাবে না। এজন্য এতক্ষণ ঘুমাচ্ছে, না হলে কখন ঘুম থেকে উঠে হসপিটালে চলে যেত। পদ্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছে, আবার সেটা শেক দিচ্ছে। হঠাৎ পিছন থেকে পদ্মকে ইজান দৌড়িয়ে চলল। মৃদু কেঁপে উঠল পদ্ম। আজ তো শুক্রবার, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে কেন? বাইরে থেকে নাস্তা আনা যেত। আমার সাথে কিছুটা সময় শুয়ে শুয়ে সকালটা প্রেমালাপ দিয়ে শুরু করতে। পদ্ম রেগে যাচ্ছে ক্রমাগত। আর ভালো লাগছে না ইজানকে। মন চাচ্ছে দৌড়ে দিয়ে দূরে সরে যেতে। ছাড়ুন, আপনি দেখছেন না আমি কাজ করছি, কেন বিরক্ত করছেন? সকাল সকাল প্রেমের আলাপ করার সময় নেই। তুমি ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠছো কেন? কেন সেটা বলো। আমার ইচ্ছে হয়ে আমি উঠেছি। আপনার কোনো সমস্যা আছে নাকি? ইথান পদ্মের গাল দুটো টেনে দিল। যা, পদ্মকে আরও রাগিয়ে দিল। জি ম্যাডাম, অবশ্যই সমস্যা আছে। পদ্ম রেগে গিয়ে বলল, ছাড়ুন তো, আমি এখন কাজ করছি, আপনি এখান থেকে যান। আপনার জন্য ঠিকঠাক মতো কাজ করতে পারছি না। ইজান সরে আসলো। বুঝেছে পদ্মের কালকে বিষয়টা নিয়ে পদ্মের মন মেজাজ ভালো নেই। মতোই যতই হোক পদ্মকে এসব কথা গুরুত্ব দিলে হবে না। এটা যে তার জন্যই ক্ষতি, এটা বোঝাবে কে? কিসের পাগলামো শুরু করলো এই মেয়ে, কবে যে বুঝতে পারবে কে জানে। সারাদিন পদ্ম একবারও ইজানের কাছে যায়নি। দুদণ্ড বসেছে না পাশে। পদ্ম খুব করে বোঝাচ্ছে সে ভীষণ রাগ করেছে। ইজান তাকে ধরলে সে রাগ দেখিয়ে ফিরিয়ে দিচ্ছে। তার বাচ্চা লাগবে, আর ইজান তো তার কথা একটুও নড়চড় করবে না। যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই করবে। একদিন বায়না করছে, ২ দিন করবে, ৩-৪ দিন, কিন্তু ৪ দিনে ঠিক এসব ভুলে যাবে। ইজানের প্রতি শুক্রবারের মতো আজও বিকালে বের হলো। সেদিনের সবাই আড্ডা দিচ্ছে, একটু মন খুলে কথা বলার সুযোগ পায় না। ইজান চলে যাওয়ার পর পদ্ম মেধাকে কল দিল। কিছু সময় বাদে মেধা কলটা রিসিভ করলো। মেধা হাসি মুখে পদ্মকে বলল, কেমন আছো আমার প্রাণের বন্ধুর বউ? পদ্ম মনমরা হয়ে বলল, ভালোই আছি আপু, তুমি কেমন আছো? পদ্মের কথায় মেজার খটকা লাগলো। অন্যদিন হলে সুর টেনে বলতো, খুব ভালো আছি। আজ একেবারে প্রথমেই বলে দিল ভালো নেই। আমি তো ভালোই আছি, কিন্তু তুমি ভালো নেই কেন? আপু একটা কথা বলবো? আমার না আবার লজ্জা করছে, কীভাবে যে বলে, নির্দ্বিধায় বলতে পারো। আসলে আপু, আমার বাচ্চা চাই এখনই, কিন্তু উনি রাজি হচ্ছে না। মেয়েদের হাসি আসলো পদ্মের কথা শুনে। কি সুন্দর করে বলছে বাচ্চা চাই এখনই। বাচ্চা কি কিনে আনবে নাকি?
বাচ্চা কি কিনে আনবে নাকি? মেধার কথা শুনে পদ্ম ঠোঁট উঠল। কিনে আনা যায় নাকি? আচ্ছা বুঝলাম বাচ্চা লাগবে, কিন্তু এত তাড়াতাড়ি কেন বাচ্চা নিতে এসেছে পদ্ম? তোমার বয়স অল্প, রিস্ক থাকবে পুরো প্রেগনেন্সির সময়ে। এটা বলা যতটা সহজ, বিষয়টা ততটা কঠিন। ইজানের সাথে আমি একমত। তুমিও চাচ্ছ না? না বোন, দেখো আমার বয়স এখন 30, আমি প্রেগনেন্ট। অবশ্যই অনেকে বলবে যে কেন এত বাচ্চা নিচ্ছিস? আমি তো ডাক্তার, আমি বুঝি। তুমি এসব কথা পরে ভেবো। ভুলবশত যদি প্রেগনেন্ট হয়ে যাও তাহলে তোমার নিজের লাইফ রিস্ক থাকবে, বুঝেছো? পদ্ম ঠান্ডা মাথায় মেধার কথাগুলো শ্রবণ করলো। মেধা আপু কখনোই তাকে খারাপ পরামর্শ দেয়নি। নিশ্চয়ই এটা খারাপ কিছু হবে। যদি ভালো হতো তাহলে মেধা আপু সবার আগে হ্যাঁ বলে দিত। যেহেতু মানা করছে তাই সে এই বিষয়টা থেকে মাথা থেকে ঝেড়ে ফেলল। কিন্তু আপু, আমি তো ওনার সাথে রাগ করে আছি এই বিষয় নিয়ে। এখন কি বলবো? লজ্জা পাবো তো ওনার সামনে দাঁড়াতে। আরে বোকা, লজ্জা পাওয়ার কিছু নেই। ইজান জানে তো তুমি একটা পিচ্চি একটা মেয়ে। ও গিয়ে দেখো, এসব কথা নিয়ে মাথাও ঘামায়নি। আর রাগ কীভাবে ভাঙবে সেটা অন্তত আমার বলে দিতে হবে না। আশা করি পদ্ম হাসলো। না আপু, আচ্ছা তুমি বিশ্রাম করো, আমি ফোন রাখছি। নিজের খেয়াল রাখো। আমি ওনাকে বলে তোমার সাথে দেখা করতে যাব। রাত 9টা। ইজান বাসায় ফিরল। পদ্ম দরজা খুঁজছে। পদ্ম রূপ দেখে ইজান অবাক হয়ে চেয়ে আছে। কালো শাড়ি পরিহিত কিশোরীকে দেখে বুকের বাহা পাশটা নাড়া দিয়ে উঠল। ইজান বাসায় আসার আগে পদ্ম এভাবে সেজে মিটমিট করে হাসছে সে। কীভাবে পদ্মর দিকে তাকিয়েছে তার ডাক্তার সাহেব। ভিতরে আসবেন না? ইজানে হুঁশ ফিরল। তড়িঘড়ি করে বাসার ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে নিল। ব্যালকনিতে গ্রিলের সাথে দাঁড়িয়ে ফোনটা ঘাটছে। পদ্ম ইজানের পক্ষে মাথা রাখলো। ইজানের ফোনটা পকেটে ঢুকলো। আপাতত পদ্মকে ছাড়া অন্য কিছুতে অ্যাটেনশন দিতে চাচ্ছে না। তুমি না বলেছিলে আমি যেন তোমার কাছে না যাই? তাহলে নিচ থেকে আবার এসেছো কেন? পদ্ম যেন কথাটা শুনেও না শোনার ভান করে ভাব ধরল। পদ্ম ইজানের টি শার্ট ধরে তার দিকে ঝুঁকালো। ইজান ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কী চাই ম্যাডাম? আপনাকে চাই ডাক্তার সাহেব। ইজান আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। পদ্মের ওষ্ঠে তার ওষ্ঠের ভালোবাসার ছোঁয়া দিতে লাগলো। দুজনে যেন ভালোবাসার যে ডুব দিছে। ব্যাস, আর কিছু চাই না। এইটুকুতেই যেন একটু শান্তি। কেটে গেছে বিয়ের 4টা বছর। পদ্ম এখন অনেকটাই বড় হয়ে গেছে এত বছরের ব্যবধানে। মেয়েটা এখন আর হ্যাংলামও করে না, যথেষ্ট জ্ঞান বুদ্ধি নিয়ে চলাফেরা করে, কথা বলে। ইদানে 3 বছরের কষ্টের ফল অবশেষে একজনকে মানুষের মতো মানুষ করতে পারলো। শুধু মেয়েটাকে কথা কমাতে পারেনি, এই যা। বিয়ের প্রথম যেমন বকবক করতো, এখন সে আগের মতো বকবক করেছে। আর ঝগড়াটা হয়েছে ভীষণ। আজ ইজান আর পদ্মের 4র্থতম বিবাহবার্ষিক। এই জন্য শেখবিলায় বেশ বড়সড় করে আয়োজন চলছে। সবাই খুব খুশি। ইজান তাদের প্রত্যেক বিবাহবার্ষিকীতে এমন বড় করে আয়োজন করে। সবাই কাজ করছে যে যার মতো। শুভ্র রঙের পাঞ্জাবি পরিহিত লোকটার দিকে বারবার চোখে তাকাচ্ছে পদ্ম। সদ্য গোসল করে এসেছে, কারণ চুলগুলো থেকে পানি পড়ছে। পদ্মার এসব কাহিনী ইজান খেয়াল করছে। কাছে এসে দেখবে তা নয়, দূর থেকে দেখবে। মেয়েটা সেই বোকাই রয়ে গেল। ইজান পদ্মের দিকে ঝুঁকে আসলো। পদ্ম আতশোয়া শুয়েছিল। পদ্ম দুপাশে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, এভাবে দেখেছিলি কেন? ভরকে গেল পদ্ম। সে ভেবেছে ইজান তাকে নিশ্চয় খেয়াল করেনি। কি একটা লজ্জা পেতে হচ্ছে। কোথায় দেখেছিলাম? মিথ্যে বলো না তুমি। দেখেছিলে আমি আয়নায় দেখেছি সব। সবার চোখে ফাঁকি দিতে পারো, এই ইজানের চোখে তুমি কখনোই ফাঁকি দিতে পারবে না পদ্মফুল। পদ্ম মুখ ফিরে না। আমার খেয়ে দিয়ে কাজ নেই, আপনাকে দেখব। আর আপনি ঝুঁকে আছেন কেন? বয়স হয়েছে তবু লজ্জা নেই। ইজান পদ্মের মুখ থেকে তার আঙ্গুল ছুঁয়ে দিল। মুহূর্তে চোখ বন্ধ হয়ে গেল তার। লজ্জা কোনোদিনও হবে না পদ্মফুল। সরুন তো। এভাবে ঘরে একা বসে থাকলে বাইরের মানুষরা কী ভাববে? একটা চুমু দেয় প্লিজ। পদ্ম চোখ রাঙালো। এই না না না, এখন না। ইজান পদ্মের কথা শুনল না। টুপ করে পদ্মের ওষ্ঠে একটা চুমু এঁকে দিল। পদ্ম মুখ হাত দিয়ে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে ঢুকে পড়ল। ইজান ব্যাককালের মতো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে কী হচ্ছে, কিছুই বুঝতে পারছে না। ওয়াশরুম থেকে কাশির শব্দ শোনা যাচ্ছে। চিন্তিত হয়ে গেলে গেছেন। পদ্ম, ঠিক আছে তো তুমি? দরজা খুলে আমি ঢুকবো? পদ্ম কোনো উত্তর দিল না। মুখ ধুয়ে বেরোলো। ইজান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। চোখে মুখে দুর্বলতার ছাপ। চোখ টেনে তুলতে পারছে না এমন অবস্থা। ইজানকে শক্ত করে জড়িয়ে ধরল পদ্ম। পদ্মের পিঠে হালকা করে হাত রাখলো। প্রায় 1 সপ্তাহ ধরে পদ্মের এই অবস্থা। আসলে বুঝছে না কি হয়েছে। ইজান নরম কণ্ঠে বলল, ঠিক আছো তুমি? পদ্ম মাথা নাড়ল। কথা বলার শক্তি নেই। বমি করে সব শক্তি উধাও করে দিছে। পেটে যা ছিল সব চলে গেছে। ইজান আবারও বলল, তোমার আসলে কি হয়েছে? এমন দুর্বল হয়ে গেছো? আমি বুঝছি না ঠিক। আমিও জানি না। কয়েকদিন ধরে বমি, মাথা ঘুরায়, যা খাই সব বমি চলে যায়। এই জন্য বোধহয় দুর্বল দুর্বল লাগছে। ইজান পদ্মকে কোলে করে বেডে শুয়ে দিল। কিছুক্ষণ শুয়ে থাকুক, তারপর না হয় উঠে বাইরে যাওয়া যাবে। পদ্মকে বসতে নিশ্চয় তখনই ইজান ধমক দেয়, সমস্যা কি তোমার? একটু আগে বমি করে এসেছো, এখন আবার কোথায় যেতে চাইছো? খবরদার রুমের বাইরে পা রাখবে না। কিছু সময় রেস্ট নাও, তারপর উঠে বাইরে যাবে। পদ্ম দুর্বার করে বলে, না, বাসায় কত মেহমান, সবাই কী ভাববে বলুন তো? ইজান
উঠে দাঁড়ালো। যদিও মানুষের কোনো কথায় সে পাত্তা দেয় না, কিন্তু এখন এভাবে পদ্মকে আটকে রাখলে সত্যি সত্যি অনেকে অনেক কথাই বলবে, যার ইফেক্ট পড়বে পদ্মর উপর। কিন্তু এখন তো সে অসুস্থ, কিভাবে বাইরে যেতে বলবে? যদি আবার অসুস্থ হয়ে যায় তখন? এই অনুষ্ঠান শেষ হলে পদ্মকে মেধার কাছে নিয়ে যাবে, যদিও এসব মেয়েলি ব্যাপার, তাই সে এখন এখানে থাকতে চাচ্ছে না। এসব রোগের চিকিৎসা সে করে না। তুমি শুয়ে থাকো, আমি মাকে বলবো তুমি একটু অসুস্থ হয়ে পড়েছিল তাই এখন শুয়ে আছো। পদ্ম তাও মন মানল না। বাসায় এত মানুষ, এভাবে শুয়ে থাকাটা আসলে মানাবে না। এই ইজানকে কে বোঝাবে? আবার এইদিকে দিয়ে শুয়ে থাকতে মন চাচ্ছে না। 10 মিনিট ঘুমালে হয়তো ভালো লাগতো, মাথা ঘুরাচ্ছে প্রচুর। কিন্তু পদ্মের পুরো কথাটা শেষ করতে দিল না ইজান। কোনো কিন্তু নেই, আমি মাকে পাঠাবো তোমার কাছে, আমি আসছি। ইজান চলে গেল। পদ্মের চোখ বন্ধ হয়েছে। তার যদি বড় কোনো অসুখ হয়ে থাকে তখন ভেবে চোখ দিয়ে নোনা পানি পড়ছে। ইজানকে ছাড়া থাকতে পারবে না সে। মানুষটার প্রতি খুব মায়া জন্মেছে এই 4টে বছর। বিয়ের পর পদ্ম খুব কম সময়ের জন্য গ্রামের বাড়ি গেছে। সে যেতে চাইতো না। অন্য মেয়েরা যেমন বাপের বাড়ি যাওয়ার জন্য পথ চেয়ে বসে থাকে, আর সে জায়গায় মেয়ে হয়ে সে বাপের বাড়ি যেতে চায় না। মুনির শেখ জোর করে তারপর পাঠাতো, তাও আবার 2-3 দিন থেকে চলে আসতো। ইজানকে ছাড়া কোথাও যেতে ভালো লাগতো না, মন বসতো না। মানুষটাকে চোখের আড়াল করতে চায় না সে। আজ তাদের 4র্থতম বিবাহবার্ষিকী। আজ তাকে অসুস্থ হতে গেলেও নিজের প্রতি একরাশ রাগ জমা হচ্ছে। পদ্মকে প্রায় 1 ঘন্টার মতো শুয়ে আছে। ভালো লাগছে না, প্রচণ্ড পরিমাণ অস্বস্তি লাগছে। দম বন্ধ হয়ে এসছে, মাথা ব্যথাটা করছে অনেক। পদ্ম উঠে বসছে, মাথাটা চেপে ধরল। মন চাচ্ছে শরীর থেকে মাথাটা আলাদা করতে। অসহ্যকর বেদনা। কেন যেন শরীরে এমন অবস্থা আছে, কিছুই বুঝছে না। কয়েকদিন আগে তো ভালোই ছিল, কেন এমন হচ্ছে? মাথাটা ব্যথা বাড়তে লাগলো। এক প্রকার ছটপট করছে সে। মনির এসে গায়ে ইজনেরই রুমে আসলো। ইজান তখন বলেছিল পদ্ম অসুস্থ তাই ঘুমাচ্ছে, কাজের চাপ আর পদ্মের সাথে দেখা করতে আসতে পারেনি। এখন তিনি আর ইজনিয়ে এসেছেন। রুমে ঢুকে বিচলিত হয়ে গেলেন পদ্মের ছটপটানো দেখে। তড়িঘড়ি করে পদ্মকে টেনে বুকে জড়িয়ে দিলেন। কী হয়েছে, কী হয়েছে? এমন করছো কেন? পদ্ম মাথাটা মুনির শেখের বুকে হেলিয়ে দিল। মা, জানি না আমার কি হয়েছে। কয়েকদিন ধরে বমি, মাথা ঘুরে আর এসব মাথা ব্যথা ভীষণ। আমি সহ্য করতে পারছি না। মুনির শেখের কপালে ভাঁজ পড়ল। এগুলো প্রেগনেন্ট হওয়ার লক্ষণ। কোনোভাবে পদ্ম প্রেগনেন্ট নয় তো? ইজনিয়াদিন তো মনে মনে ধরেই নিয়েছে পদ্ম প্রেগনেন্ট। তবে তার মায়ের ভয়ে মুখে কিছু প্রকাশ করলো না। মনটা যেন আনন্দে দুলছে। শোনো ইজনিয়া, 2টো প্রেগনেন্সি কিট আনবি এক্ষুনি, যা নিয়ে আয়। ইজনিয়া লাভ দিয়ে চলে যেত কিট আনতে। পদ্ম প্রেগনেন্সি কিট এসব বুঝলো না। সে তো আর প্রেগনেন্ট নয়, তাহলে তার শাশুড়ি কেন বলছে? মুনির শেখ পদ্মের মাথায় হাত বুলাতে বলতে, তোমার পিরিয়ড ডেট কবে? পদ্মের মনে সংকোচ বোধ কাজ করলো না। সোজাসাপটা উত্তর দিল, এই তো 5 তারিখ ছিল, এখন তো 16 তারিখ। তার মানে তোমার পিরিয়ড মিস হয়েছে, তাই তো? জি মা। আচ্ছা, ইজনিয়ে কিটগুলো আনুক, তারপর সব ক্লিয়ার হবে। পদ্ম মাথা তুলে তাকালো মুনিয়া শেখের দিকে। অবুজ কণ্ঠে বলল, কী ক্লিয়ার হবে মা? মুনিয়া শেখ পদ্মের গালে হাত রাখতে রাখতে বলে, তুমি প্রেগনেন্ট কিনা সেটা, তোমার যে লক্ষণ দেখছি মনে হয় তো তুমি প্রেগনেন্ট, তাই কিট আনতে পাঠিয়েছি ইজনিয়াকে। প্রেগনেন্ট কথাটা শুনে পদ্মের মনটা ধক করে উঠল। চোখ ভিজে আসলো বারবার। যখন মেধা আপু প্রেগনেন্ট হয়েছিল তখন তার মা হওয়ার জন্য মনটা উতলা হয়েছিল। তার 18 বছর হবার পর ইজান বারবার নিষেধাজ্ঞা দিয়েছে। কতবার সে চেষ্টা করেছে, কোনোভাবেই হয়নি। এক পর্যায়ে হাল ছেড়ে দিয়েছে। কত রাত কেঁদে কেঁদে ঘুমিয়েছে। হাজারবার ঝগড়া হয়ে গিয়েছিল ইজানের সাথে, তবে কখনো গায়ে হাত তুলেনি। শান্ত হয়ে বোঝাতো, নয়তো বকা দিত। এই নিয়ে তাদের মধ্যে কত কথা কাটাকাটি হয়েছে হিসাব নেই। কতবার ইজান তাকে ফিরিয়ে দিয়েছে, ভাবতেই মনটা হাহুতাশ করে। শুধু বলতো, বয়স হোক, বড় হোক, তারপর বাচ্চা নেওয়া যাবে। যদি ঘটনাটি সত্যি হয় তাহলে ইজান ঠিক কীভাবে মেনে নেবে? এখন তো তার বয়স 19 হয়েছে, সেটা মেনেই নেওয়াই যায়। প্রায় আধ ঘন্টা পর ইজনিয়ে আসলো। বাসা থেকে ফার্মেসি দূরে, তাই এতটা সময় লাগলো, নাহলে আরও তাড়াতাড়ি আসতো। এই আধ ঘন্টায় পদ্ম দুবার বমি করছে। মুনিরা শেখ একটু নড়ল না পদ্মের কাছ থেকে। পদ্মকে সব বুঝিয়ে দিল। পদ্ম রেজাল্ট দেখে বারবার চোখ মুছতে লাগলো। 2টো দাগ এসেছে, তার মানে সে সত্যি সত্যি প্রেগনেন্ট। তার এত বছর সাধনা, পদ্ম না চাইতেও চোখ থেকে পানি পড়ছে। এটা হচ্ছে সুখের কান্না, সুন্দর অনুভূতি। পদ্ম কিটটা মুনির শেখের কাছে দিল। তিনি তো খুশিতে পাগল হয়ে যাবে প্রায়। বহু বছর পর শেখ বাড়িতে একটা বাচ্চা আসবে, বংশের প্রদীপ আসছে। আর ইজনিয়াতে তো খুশিতে নাচছে। মুনির শেখ পদ্মের কপালে চুমুই দিল। যতই হোক, তার মাধ্যমে তো সব হয়েছে। পদ্ম বলে দিছে যেন কাউকে কিছু না জানায়। আর মুনির শেখও চাননি ধরেই সব কিছু জানতে। 4-5 মাস যাক, তারপর জানাবে। ইজানকেও জানানো হয়নি। পদ্ম চেয়েছে সে নিজেই জানাবে তাকে, তাই কাউ কিছু বলবে না। সব শেষ, অনুষ্ঠান শেষ করে সবাই এক এক করে চলে গেছে। সবাই চলে যাওয়ার পর পদ্ম রুমে চলছিল। খারাপ লাগছিল এত মানুষের মাঝে থাকতে। মুনির শেখ কিছুটা পদ্মকে অল্প কিছু পোলাও খাইয়ে দিলেন, কিন্তু তাও পদ্মের পেটে সইল না। আর অনাগত বাচ্চা তার অবস্থা নাজেহাল বানিয়ে ফেলেছে এক্কেবারে। পদ্ম রুমে এসে শুয়ে পড়েছে। বড্ড বেশি খারাপ লাগছে। ইজানও রুমে এসেছিল।
কারণ ইজনিয়া বলেছিল পদ্ম তাকে বলেছে রুমে যেতে। পদ্ম চিত হয়ে শুয়েছে, এক হাত মাথার উপরে দেওয়া, আর এক হাত বালিশে রাখা। পদ্মের মুখটা দেখেই ইজানের খারাপ লাগা শুরু করলো। মেয়েটা হঠাৎ যে কী হলো বুঝতেই পারলো না। পদ্মের পাশে বসে হাতটা ধরলো, আর সাথে সাথে পদ্ম চোখ মেলে ইজানের দিকে তাকালো। বেশি খারাপ লাগছে পড়া তোমার? পদ্ম কিছু বলল না, উঠে গিয়ে ইজানের হাতে কিটটা ধরিয়ে দিল। ইজানের মন শীতল হয়ে আসছে, হাত মৃদু কম্পন। এটা কি সত্যি? পলকহীনভাবে তাকিয়ে আছে কিটটার দিকে। ইজান পদ্মকে জড়িয়ে ধরল খুব শক্ত করে। এমন হচ্ছে যেন পদ্ম কোথাও চলে যাচ্ছে। পদ্ম শ্বাস নিতে পারছে না, যান বের হওয়ার উপক্রম। পদ্ম তার কাঁধে অনুভব করলো, আচ্ছা পানি এসলো কোথা থেকে? ইজান কি কাঁদছে নাকি? ইজানের মুখটা তার সামনে এসলো। সে ইজান কাঁদছে, তার চোখের কানে এসে বিন্দু বিন্দু পানি। কিন্তু কেন? ইজান ভাঙা গলায় বলল, আমি কখনো তোমার অল্প বয়সে বাচ্চা চাইনি, কিন্তু আমার এখন এত শান্তি লাগছে, কেন বলতে পারবো? পদ্ম, এটা কি সত্যি? পদ্ম মাথা নাড়ালো। ইজান চোখ থেকে চশমা খুলে চোখের পানি মুছে নিল। বাবা হয় এত শান্তি আগে বুঝিনি, কারণ আমি আগে প্রেগনেন্ট হইনি তাই। ইজান বুঝে পদ্ম মজা করছে, মনে হচ্ছে এই তো সেদিন মেয়েটাকে বিয়ে করে ঘরে দিল, আর আজ তাকে বাবা হওয়ার আগাম সংবাদ দিচ্ছে। কী যে পরিমাণে শান্তি লাগছে আর বলে বোঝাতে পারবো না। এই অনুভূতি এত সুন্দর কেন? ইজান পদ্মের মুখে অনবরত চুমু এঁকে দিল। ধন্যবাদ পদ্মফুল, আমাকে বাবা হওয়ার সুসংবাদ দেওয়ার জন্য। পদ্ম হেসে ইজানকে জড়িয়ে ধরল। আজ যেন খুশি শেষ নেই কারো। প্রেগনেন্সির 6 মাস চলছে, আগের থেকে শারীরিক গঠন বদলে গেছে। প্রচুর মোটা হয়েছে, এখন আপাতত খেতে পারে, আর কারণে খায় আর ঘুমায়। এই 6 মাস যাবৎ শেখ ভিলায় আছে। ইজান যখন থেকে হাসপাতালে যাতায়াত করে সমস্যা, তা পদ্ম আর বাচ্চার জন্য সব কথা ভুলে। আর মুনিরের শেখের কথাই আর কী বা বলবে? সে তো পদ্মকে একটা কাজও করতে দেয় না। উল্টো ইজনিয়ার বাসায় না থাকলে সময়ে পদ্মের পাশে বসে থাকে। সবসময় পদ্মকে তিনি আগলে রাখেন। পদ্ম তাদের সকলের প্রতি সারা জীবন কৃতজ্ঞতা থাকবে। ইজান তার শার্ট চেঞ্জ করছে, আবার বলছে, পদ্ম তোমার মনে হচ্ছে না তুমি আগের থেকে মোটা হচ্ছ? পদ্ম এতক্ষণ চকলেট খেলে আচমকা চকলেট খাওয়া বন্ধ করে দিল। কি বলতে চাচ্ছেন সরাসরি বলুন। ইজান পদ্মকে রাগানোর জন্য বলো, তুমি আগের থেকে অনেক মোটা হচ্ছে, এত বেশি খেও না, তোমাকে এখন কেমন লাগছে? পদ্ম চোখ দিয়ে পানি পড়ছে, তার জিনিস খাচ্ছে বলে একেবারে এ কথা বলবে? আমি কি একা খাচ্ছি? আপনার বাচ্চাও তো খাচ্ছে, আর আমি খাবোই না। দূর। পদ্ম চকলেটটা নিচে ফেলে দিল, রুমের বাইরে যাওয়ার জন্য উদ্যত হলো, কিন্তু পদ্মকে পিছন থেকে আলতোভাবে জড়িয়ে ধরলো। পদ্মের পেটে হাত রাখল। মেয়েটা এত রেগে যায় কেন? এজন শান্ত করলো, বলো, মজা করছিলাম জান, এমন করে না, আর কখনো বলবো না। তুমি কি জানো তোমাকে কত সুন্দর লাগে ইদানিং? পদ্ম একেবারে মিয়ে গেল। মানুষটার উপর রাগ করে সে থাকতে পারে না। ইস, আগে সুন্দর ছিলাম বুঝি? আমার বাবুর আম্মু সবসময় সুন্দর ছিল। পদ্ম ছটপট করছে, ঘুম আসছে না তার, পেট ব্যথা হয়ে যাচ্ছে। এখন আর ডেলিভারি 1 মাস বাকি। এখন রাত 9টা। পাশে তাকিয়ে দেখে ইজান ঘুমাচ্ছে। পদ্ম ব্যথায় ছটপট করছে। একসময় ব্যথা প্রচণ্ড শুরু হলো, শরীর থেকে ঘাম ঝরছে ইচ্ছে মতো। ইজানকে খুব কষ্ট করে ডাক দিল, যদিও তাকে ডাকার দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কিন্তু সে তো কষ্ট সহ্য করতে পারছে না। ইজান পাশ থেকে চশমাটা পড়লো। পদ্মের শুধু ঘাম ঝরছে, মুখটা লাল হয়ে আছে। হৃদয়ের জ্ঞান শূন্য হয়ে পড়লো ইজান। আর বুঝতে বাকি রইল না পদ্মর এমন। পদ্মের ডেলিভারির সময় এসেছে। পদ্মকে কোনোরকম পাজাকোলা করে নিয়ে নিচে আসলো। মেয়েটা কান্না করছে, ইজানের হৃদয় ভীষণ পোড়াচ্ছে। ইজান তার মাকে বাবাকে উঁচু করে ডাক দিল। তারা এসে পড়েছে। তাড়াতাড়ি করে পদ্মকে গাড়িতে তোলা হলো। গাড়িতে থাকা অবস্থায় মেধাকে কল করলো। যেহেতু মেধাই প্রথম থেকে পদ্মের চেক আপ করে এসেছে, সেহেতু ডেলিভারি মেধাই করবে। এখন একমাত্র ভরসা মেধা। পদ্মের অসহনীয় ব্যথা দেখে কারো মাথা ঠিক নেই। পদ্মকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। মেধা যথাসম্ভব দ্রুত হসপিটালে চলে এসেছিল, যার কারণে এত বেশি ওয়েট করা লাগেনি। ইজান ও অপারেশন থিয়েটারে, যেহেতু ডক্টর, তাই হসপিটালের কর্তৃপক্ষ কোনো কথাই বলেনি। পারমিশন নিয়ে সে অপারেশন থিয়েটারে ঢুকেছে। পদ্মার নর্মাল ডেলিভারি করা হবে, তাই সব কিছুতে প্রস্তুতি নিচ্ছে। মাঝ বরাবর মেধা দাঁড়িয়ে এসে, আর তার পাশে দুজন নার্স আর ইজান। পদ্ম কেঁদেই চলছে। ইজানের হাতটা শক্ত করে ধরেছে। এই প্রথম ইজান কোনো মহিলার নর্মাল ডেলিভারি হতে চাচ্ছে, যার কারণে তার হাত পা কাঁপছে। মাথা যেন কাজ করছে না। মনে মনে একটাই দোয়া পড়ছে, যেন পদ্ম আর তার বাচ্চা ঠিক থাকে। পদ্মার ডেলিভারি শেষ হলো। পদ্ম এখন অবচেতন হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ আগে ব্যথায় জ্ঞান হারিয়েছে। ইজান তার একমাত্র ছেলেকে রক্তমাখা অবস্থায় করে নিল। হ্যাঁ, সে একটা পুত্র সন্তানের বাবা হয়েছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। বাচ্চাটাকে বুকের সাথে মিশিয়ে নিল। মেধা হেসে ইজানের কাঁধে হাত দিল। কংগ্রাচুলেশন সুদর্শন পুরুষ, তুইও বাবা হয়ে গেলি। ইজান হাসছে, কিন্তু তার চোখ দিয়ে পানি পড়ছে। নার্সের হাতে বাবুকে দিল, কারণ তাকে এখন ক্লিন করতে হবে। ইজান নিজের শার্টের দিকে তাকালো। পুরো রক্ত ছেয়ে গেছে। এটা সে ক্লিন
ভুলবে না, তার বাবা হিসেবে প্রথম স্মৃতি রেখে দিবে। পদ্মকে কেবিনে শিফট করা হয়েছে, জ্ঞান ফিরেছে এবং সে এখন অনেকটাই সুস্থ। ইজান নিজের শার্ট চেঞ্জ করতে গেছে। পদ্ম তার পাশে শুয়ে থাকা ছোট্ট দেহটাকে দেখছে। এতদিন সে পেটের মধ্যে লুকিয়েছিল, এখন তার চোখের সামনে। পদ্ম তার এক হাত আলতো করে বাচ্চাটাকে শুয়ে দিল। ইজান কেবিনে এসে মা আর ছেলেকে কাণ্ড দেখছে। মুচকে এসে পদ্মের পাশের চেয়ারে বসলো। কেমন আছো পদ্ম বল? পদ্মের দৃষ্টি তার ছেলের দিকে, আনমনে উত্তর দিল, ভালো। ইজান হুট করে পদ্মের বক্ষে ওষ্ঠ ছুঁয়ে দিল। পৃথিবীর সব থেকে দামি সুখ দিয়েছো তুমি পদ্ম, ধন্যবাদ দিয়ে ছোট করবো না। পদ্ম চমকে তাকালো ইজানের দিকে। ছেলের নাম ঠিক করেছেন? তার নাম হবে ইয়াস শেখ। প্রাণ, সুন্দর নাম। পদ্ম সম্মতি জানালো। নামটা তার বেশ পছন্দ হয়েছে। বাবা মায়ের নামের প্রথম দুটো অক্ষর মিল পেয়েছে। তারা এখন 2জন থেকে 3জন হয়ে গেল সুখী পরিবার। ইয়াজের 3 মাস চলছে। মায়ের অবস্থা নাজেহাল করে দিছে। একদিকে তার বাবা জ্বালায়, আর একদিকে সে জ্বালায়। মাঝে মাঝে পদ্মের কান্না আসে, আর পারে না 2জনকে নিয়ে। ছেলেটাও কেমন বাবার মতো হয়েছে, পদ্মের কষ্ট কেউ বুঝতে চায় না। অনেকক্ষণ যাবৎ ইয়াজ কান্না করছে। পদ্ম ইয়াজকে কোলে নিয়ে রুমে আসছে। ছেলে তাও মন ভরছে না, কান্না কমলো না। ইজান হসপিটাল থেকে ফিরেছে মাত্র। ফ্রেশ হয়ে পদ্মর কোল থেকে ইয়াজকে নিল। এত কান্নাকাটি করছে কেন আমার বাবাটা? পদ্ম এবার কান্না করে দিল। আপনার ছেলে কোন সময় কান্না করে না বলুন? আমার অবস্থা নাজেহাল করে দিয়েছে এইটুকু ছেলে। ঠিক আপনার মতো হয়েছে আপনার ছেলে। ইজান শুনেও শুনল না। এমন একটা ভাব করলো পদ্ম রেগে মেগে আগুন হয়ে গেছে। ইজানের কলার ধরে একটা ঝাঁকুনি দিল। কথা বলছেন না কেন? আস্তে কথা বলো, ইয়াজ ঘুমাচ্ছে তো। পদ্ম তার ছেলের দিকে তাকালো। আসলে ঘুমাচ্ছে। বাবার কোলে যেতে না যেতে ঘুমালো। আর এতক্ষণ ধরে হাঁটলো, কোনো দাম নেই। ছেলেও পাল্টি নিয়ে ফেলেছে। ইজান আস্তে আস্তে ইয়াজকে শুইয়ে দিল। এখন তার মায়ের সেবা করার পালা। পদ্মকে কোলে নিয়ে ব্যালকনিতে গেল। পদ্ম হাত পা ছড়াছড়ি করেছে। ইজান চেয়ারে বসালো, পদ্মকে তার কোলে বসালো। পদ্মের ঘাড়ে ওষ্ঠ ছুঁয়ে দিল। পদ্ম আকাশের দিকে তাকাও, কত সুন্দর চাঁদ উঠছে দেখো। পদ্ম তাকালো, সত্যি সুন্দর চাঁদ উঠছে আর হালকা বাতাস বইছে। পদ্ম চোখ বন্ধ করে অনুভব করলো। আচ্ছা ডাক্তার সাহেব, চাঁদ সুন্দর নাকি আমি বেশি সুন্দর? ইজান মুচকে এসে বলল, অবশ্যই তুমি। পদ্মর মনে একটা কৌতূহল জাগলো। ইজান ফিরিয়ে প্রশ্ন করলো, আমাদের প্রেমের রং কি ডাক্তার সাহেব? শুভ্র। পদ্ম অবাক হলো ইজানের কথা। শুভ্র কেন? শুভ্র রং সবসময় পবিত্র হয়। পদ্ম স্মিত হাসলো। এই চাঁদের আলো, মৃদু বাতাস, রোমাঞ্চকর পরিবেশ ইজান মনকে বারবার ধাক্কাচ্ছে। ইজান আর কন্ট্রোল করতে পারলো না। পদ্মের ওষ্ঠে ওষ্ঠ ছুঁয়ে দিল। পদ্ম আর কোনো বাধা দিল না। ইজানের চুলগুলোকে আঁকড়ে ধরেছে। 2জনের গাঢ় নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। পদ্ম, তোমাকে আরও একটা বাবু গিফট করতে চাই। পদ্ম সাথে সাথে বলে দিল, আর বাবু চাই না ডাক্তার সাহেব। সমাপ্ত। প্রেমের রং, চতুর্থ এবং শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।